যারা বাংলা ইউটিউব প্রথম থেকে দেখছেন বা বাংলা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে প্রথম দিন থেকেই মোটামুটি চেনেন, তাদের জন্য আজকের পডকাস্ট হতে চলেছে খুব স্পেশাল একটা পডকাস্ট। তার কারণ আজকে আমাদের প্রেত কথা লাইভ পডকাস্টে যিনি গেস্ট, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় কিরণ দত্ত, AKA দি বঙ্গাই। আজকে কিরণ দত্তের সঙ্গে আমার এই পডকাস্টে উঠে আসবে এমন একটি ঘটনা, যে ঘটনা কিরণ দত্ত রিসেন্ট টাইমসে তার লাইফে ফেস করেছেন, এবং সে ঘটনা অবশ্যই ভৌতিক একটি ঘটনা। রাত ধর 3টে মতো বাজে। এবার আমি শুধু হঠাৎ খেয়াল করলাম ওই রুমটাতে একটা বসে আছে। দরজাটা খুললাম, দেখলাম আর সেরকমভাবে কিছু নেই। ওকে, ও জোর করে প্রেত কথা চালিয়ে আমায় ভয় দেখাবে, এগুলো করে। ধর 3টে রুম নেওয়া হয়েছে, একটা রুমে লাইট জ্বলছে বন্ধ হচ্ছে, জ্বলছে বন্ধ হচ্ছে, সব কিছু ইগনোর করছি আমরা প্রথম থেকেই। যা হচ্ছে ভাই যুক্তি তর্ক দিয়ে ইগনোর। একটা ছায়া দরজার মধ্যে, কাচের মধ্যে উকি মারছে চলে যাচ্ছে, উকি মারছে চলে যাচ্ছে, ঠিক আছে। কাঁচের মধ্যে সেখানে দুটো হাতের ছাপ, এবং মানুষের হাতের তুলনায় যথেষ্ট বড় সেই হাতের ছাপগুলো। আমি হঠাৎ করে উঠে বসলাম, বিদ্যুৎ চমকালো, আর এই দরজাটা হা করে খুলে গেল, আর বৃষ্টিটা পুরো স্টপ। সেই সময়টাতেই 6 জন এখানেই বসে আছি, ওই সময় কেউ থাকার কথা না, এরকম আওয়াজ। আজকের পডকাস্টে আপনারা জানতে পারবেন কিরণ দত্তের সঙ্গে আমার অনেক পুরনো, প্রায় ছোটবেলার বন্ধুত্বের একটা গল্প। তারপর অনেকগুলো বছর কেটে গেছে, প্রায় 2017-18 কথা। তোমার কেমন লাগছে এখন ইউটিউব করতে? কেমন লাগছে? টু বি অনেস্ট, মানে আমরা যখন শুরু করেছিলাম ইউটিউব, তখন যেই সরলতাটা ছিল না, সরলতাটা আমার মনে হয় যে এখন খুব মিসিং। আমার মনে হয় যে পলিটিক্যাল কোনো ছায়া মাথার উপর থাকা দরকার। দেখ, মানে আমি তো বিশ্বাস করি। এছাড়া জানতে পারবেন কিরণ দত্তের কাছে প্রেম কি, জানতে পারবেন কিরণ দত্তের কন্টেন্টের স্ট্র্যাটেজি, কিছু কন্টেন্টের সিক্রেট, এবং যারা নতুন ইউটিউব করছেন বা নতুন ইউটিউব করবেন বলে ভাবছেন, তারা আজকে এমন কিছু ইনপুট কিরণ দত্তের কাছ থেকে পাবেন, যেই ইনপুটগুলো আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। তোমার কন্টেন্ট এত দেরি করে কেন আসে, এটা অনেকেই প্রশ্ন করেছে তোমাকে। এইটা ধর একটা ইচ্ছে করে করি যে এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার রাখার জন্য। আমার সেই ধর, তোমার কি মনে হয় হোয়াট ইজ ইউর এক্স ফ্যাক্টর, যেই এক্স ফ্যাক্টরটার জন্য তুমি আজকে এই জায়গাটায় আসতে পারলে? দেখ, আমার যদি অনেস্টলি জিজ্ঞেস করিস যে বাংলার নাম্বার 1 ইউটিউবার হওয়াকে আমি ডিজার্ভ করি, না ভাই। মানে আমি প্রথম ব্র্যান্ড নিয়ে কোনো ভিডিওতে আমাকে 7,000 টাকা দিয়েছিল। একটা কাউকে ইউজ করতে বলছি, সেটা থেকে লোকজন ইউজ করো, সেজন্য ব্র্যান্ড নামে সেইটা টাকা দিচ্ছে। তোমার নিজের ব্যাপারে সব থেকে বড় রিউমার কি শুনেছো এখন অবধি? বড় রিউমার হচ্ছে আমাকে কেউ রোস্ট করলে না। কিন্তু চলুন কিরণ দত্তের সঙ্গে আজকের যে পডকাস্ট, সেই পডকাস্টে যাওয়া যাক। পডকাস্টে যাওয়ার আগে খুব ছোট্ট একটা বিষয় বলতে ইচ্ছে করছে। কিরণ দত্তের সঙ্গে আমি কিরণ দা বলি। কিরণ দার সঙ্গে আমার বহু পুরনো সম্পর্ক, এবং অনেক দিন ধরেই আমরা ভেবেছি কখনো কোনো পডকাস্ট করব। তো যখনই আমরা পডকাস্ট করব ভেবেছি, কোনো কারণে সেটা হয়নি। এই যে আজকে আমরা পডকাস্টটা আপনাদেরকে উপহার দিচ্ছি, এই পুরো পডকাস্টটার মধ্যে কিন্তু আপনারা এমন অনেক কিছু পাবেন যা আপনাদের খুব ভালো লাগবে। পুরো পডকাস্টটা মন দিয়ে শুনুন এবং কমেন্ট করে জানান আপনার বা আপনাদের সকলের, যদি আপনারা পরিবার মিলে, বন্ধুরা মিলে দেখেন, তাহলে কেমন লাগলো। লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের সাথে থাকুন আরও নতুন নতুন পডকাস্টের জন্য। শুরু হচ্ছে আজকের এপিসোড। ওয়েলকাম ব্যাক, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। হ্যাঁ, দেখে অবাক হচ্ছেন, কারণ নতুন স্টুডিও, নতুন সেট আপ, এবং আমরা এই মুহূর্তে একটু নতুনভাবে কিছু করার চেষ্টা করছি, যেটা সবসময় আমরা করে থাকি। আপনাদেরকেও বলি যে আমরা সবসময় নতুনভাবে কিছু করার একটা চেষ্টা করি। এবং আজকে আমার যিনি গেস্ট, তিনিও একদম প্রথমবারের মতন আমার গেস্ট, কিরণ দত্ত AKA দি বঙ্গাই। এই স্টুডিওটা আমার মনে হয় আমি সূচনা করছি। হ্যাঁ, তাহলে এত প্রফেশনাল, মানে এত অফিসিয়াল কথাবার্তা না বলে আমরা এবার সৌভাগ্য আমার নর্মাল কথা বলি। একদম ভাই। আর অনেকে একটু খেপে যাবেন না, আমি ওকে বাস্তব জীবনে তুই বলি আর কি, তাই তুই বেরিয়ে যেতে পারে। আমি কি তুই বলবো না, তুমি বলবো না, যেটা নর্মাল, যেটা তাই আপনারা অফেন্ড হয়ে যাবেন না যে কেন তুই বলছে, কেন ওকে বড় হয়ে গেছে নাকি বঙ্গাই, সবাইকে তুই তোকারি করছে। অনেক ছোট থেকে চিনি তো এই প্রেত কথা সবকিছু শুরু হওয়ার আগের থেকে, তাই আমরা একটু ওরকমও টুকটাক একটু গল্প করতে পারি মজাদার। কিন্তু তার আগে আজকে আমরা বঙ্গাইয়ের কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ভৌতিক ঘটনা শুনবো। এবং এই যে ঘটনাটা আমরা শুনবো, এটা সবার আগেও আমার একদিন বললো যে ভাই, আমার সাথে একটা এরকম ঘটনা ঘটেছে লাইফে ফার্স্ট টাইম, আমি চাই এটা এখানে শেয়ার করতে। আমি বললাম ডেফিনেটলি, মানে
এটা আমারও সৌভাগ্য, বিশাল বড় সৌভাগ্য, তুমি এসো। মানে এটা আমি গৌরবকেও আগে বলেছি একাধিকবার যে আমি কিন্তু ভূতে খুব একটা বিশ্বাস করি না, ভূতে ভয় পাই। আমি একা কোনোদিন অডিও স্টোরি শুনি না ভূতের, আমার বন্ধুরা শোনে প্রেত কথা, আমি ওখান থেকে পালিয়ে যাই। ভূতের সিনেমা আমি আজ অব্দি কোনোদিন একা দেখিনি, কিন্তু নেশার ভূতেও প্রেত কথার উল্লেখ আছে, নেশার ভূতেও আছে। হ্যাঁ সত্যি আমার বন্ধুরা শোনে আর কি, সেই কারণেই আর কি। তো আমার মনে হয়েছিল যে বানিয়ে কোনো গল্প বলার চেয়ে সত্যি যদি কোনোদিন অভিজ্ঞতা হয় আমার বাস্তব জীবনে, তবেই সেটা শেয়ার করার প্রয়োজন। তো আমি সেই সব কিছুই বলে নিচ্ছি যে কোনো কিছু অন্ধবিশ্বাস প্রমোট করছি না বন্ধুরা, যেটা বাস্তব জীবনে ঘটেছে সেটাই বলছি। এবং সেইটা ভূত আমি কেন জানি না, কিন্তু হরর তো আমি তো ভয় পেয়েছি ভাই। ওকে ওকে, ভয় পাওয়ার ঘটনা। এবার দুটো ঘটনা আছে, আমি কি ছোট্ট একটা অন্য ঘটনা বলবো? যা মন চায়, একটা বড় ঘটনা, একটা ছোট ঘটনা। হ্যাঁ বলো না, বলো না। আমরা ছোট ঘটনা শুরু করতে পারি। ওইটা খুব একটা হরর নয়। আমি যেইটা এই নতুন ফ্ল্যাট, যেখানে তুই একাধিকবার গেছি, আমরা অনেক কিছু করেছি ওই ফ্ল্যাটে, সেইটা ধর আমি 2021 সালে নিই। এবং সেখানে আমার বাবা মা অনেকবার বলে যে ওই গৃহপ্রবেশ বা কোনো একটা পুজো করতে হয়, তারপরে ঢোকা উচিত। এবং আমার গুরুজনরা অনেকবার সাজেস্ট করেছে যেগুলো করেই তো থাকতে শুরু কর। কিন্তু আমার তখন খুব তাড়াহুড়ো ছিল, সেই সময় কোভিড শেষ হয়েছে, আমার কাজ শুরু করার কথা, অনেক কাজ পেন্ডিং। আমি বলেছি না পরে করবো, আবার সবাইকে ডেকে আমাকে আপাতত থাকতে শুরু করি। এবার কাজও হচ্ছে, একটা রুম মোটামুটি রেডি করে দিয়েছে আমাকে, আমি ওই রুমটায় থাকি, বাকি সারাদিন কাজ হয় ধুলোবালিতে, ওইভাবেই কোনো একটা অ্যাডজাস্ট করছি আর কি। তো রাতে ওই ইন্টেরিয়ার কাজ ফাজ চলছে, ধর তার ফাজ ঝুলছে সেট আপের, আমার সেট আপটা বেডরুমে। আমি তখন একটা এমনি ম্যাট্রেস পেতে ঘুমাই। ওখান থেকে স্টুডিওর কাজও, স্টুডিও রেডি হচ্ছে, স্টুডিও দরজাটা খোলা হালকা, আমি শুয়ে আছি, শুয়ে একা, তখন রাত ধর 3টে মতো বাজে। এবার আমি শুতে শুতে হঠাৎ খেয়াল করলাম যে ওই রুমটাতে একটা আলো আধারি, কোনো আবছা কোনো আলো আসছে, আর কেউ একটা বসে আছে। এবার আমার প্রথমে মনে হলো যে নতুন বাড়ি, আমি তো জানি না যে কোথায় দরজা খোলা, কোথায় তালা মারা। আমি নতুন বাড়ি, হয়তো চোর ঢুকেছে হয়তো। কিন্তু তখন আমার মনে হলো 4th ফ্লোরে ভাই আমি ফ্ল্যাট নিয়েছি, 4th ফ্লোরে কোন চোর এসে স্টুডিওতে লুকিয়ে থাকবে? আমি কি ভুল দেখছি, ঘুমের ঘরে দেখছি, আমি স্বপ্ন দেখছি? আমি আবার অনেকবার করলাম, না স্বপ্ন না ভাই, আমি জেগেই আছি এবং দেখছি এখনো বসে আছে একটা লোক। এবার ভাই ভয় তো লেগেছে, পুরো ফ্ল্যাটে আমি একা, আর পুরো বাড়িতে ধর তার ফাঁস ঝুলছে, এরকম অন্ধকার পরিবেশ। আমি যেই ব্রোকার আমার সেই ফ্ল্যাটটা ঠিক করে দিয়েছে, ব্রোকারকে কল করেছি রাত 3টের সময়। প্রথমে ভাবছিলাম যে করা উচিত না, প্রাণে বাঁচলে ভাই চক্ষু লজ্জা বা লজ্জা ওইসব। তাকে অনেকবার গল্প দিয়েছি, সব ভূত ফুত আমাকে অনেকবার বলেছে একা থাকতে পারবি? তাহলে একা, আমি তো একা তো প্রচুর থেকেছি। কল করেছি তাকে, কল করে উঠেছি বেডরুম থেকে ওই স্টুডিওর দিকে যাচ্ছি। ও ধরেছে, কি হয়েছে কিরণ, এত রাতে 3টের সময় এখনো কল করেছো? এবার কিছু বলতেও পারছি না, আমি মান সম্মান ডুববে, আগে দেখি চেক করি। দরজাটা খুললাম, দেখলাম আর সেরকম ভাবে কিছু নেই। এবার তারপর বললাম না ভুল করে লেগে গেছে, ভালো আছো? 3টের সময় ভালো আছি মানে ভালোই থাকবো নিশ্চয়। ওই করে লজ্জা হচ্ছে। কিন্তু আমি দেখলাম জানলা ফানলা ভালো করে চেক করলাম, ওখান থেকে ঢোকার কোনো কথা নয়। সেইটার আমার কাছে কোনো এক্সপ্লেনেশন আজ অব্দি নেই। এই ঘটনাগুলো আমি হরর হিসেবে চিহ্নিত করবো, যেগুলোর কাছে আমার কোনো অজানা জিনিস নেই। হ্যাঁ, যেগুলো কোনো আমি যুক্তিতর্ক, আমি সবকিছু যুক্তিতর্ক দিয়ে বোঝার চেষ্টা করি যে এটা যুক্তি কি এটার পেছনে। এইটার আমার কাছে আজ অব্দি কোনো যুক্তি নেই। এবং দ্বিতীয় যে ঘটনাটা, যেটা মেন ঘটনাটা ঢুকবো, সেইটাও আমার কাছে কোনো যুক্তি নেই। আমি অনেকভাবে বোঝার চেষ্টা করেছি যে এইটা হতে পারে, মানে এইটা হয়তো লজিক্যাল কারণ, আমরা হয়তো এটা বুঝেছি, কিন্তু আমি কিছু জিনিস এখনো আমার কাছে কোনো মানে নেই। এবার এটা আমি নাম নেবো না, কারণ একটা হোমস্টের প্রমোশনই তুইও করিস, এগুলো তুই জানিস, ওদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, তাই কোথায় এক্স্যাক্টলি আমি বলবো না। একটা পাহাড়ের জায়গায় আমরা 6 জন বন্ধু মিলে ঘুরতে গেছি। ওদের হোমস্টের প্রমোশন ছিল যে ওখানে থাকবো, ওদের হোমস্টের প্রমোশন করবো। এবং বলতে পারি যে ওইটা খুবই উঁচুতে পাহাড়ের, এবং সেখানে আশেপাশে খুব একটা বাড়িঘর নেই, ওরাই থাকে সবচেয়ে উঁচু জায়গাতে, সেখানেই। এবং আমরা ঢুকেছি, এবং হোটেল রুমটা ঢুকে না অদ্ভুত লাগলো, কারণ এই ধর দরজা ফরজা ঢুকলাম আমরা, পুরো বাকি রুম ফুমগুলো পাহাড়ে ঝুলছে। এবার সেইটা ধর ব্যবস্থা করে আছে, ভেঙে পড়বে না, কিন্তু আমাদের একটু ভয় লাগলো, কি রে ভাই, হ্যাঁ আমরা শূন্যে ঘুমাবো আজকে। আমার দিনের বেলা ঢুকেছি, দিনের বেলা ঢুকে ব্রেকফাস্ট করলাম। তখন আমাদের দুটো বন্ধু, আমার একটা বন্ধু আছে দুর্লভ, তুই তো চিনিস ভালো করে, ওর আবার এসব চুলকানি খুব বেশি, ও সব জায়গায় গেলে জোর করে আনবে, ও জোর করে প্রেত কথা চালিয়ে আমায় ভয় দেখাবে, এগুলো করে ধর। এবার ওই 6 জনের মধ্যেই 2-3 জন ওই ব্যক্তিরা, যারা এগুলো খুব এক্সাইটেড যে এখানে ভূত আসবে ভাই, আমরা ডেকে আনবো আজকে। তো এই করে ভাইরা ওই আমাদের হোমস্টের পেছনে একটা জঙ্গল টাইপের আছে, এবং সে কালো ঘন জঙ্গল। আচ্ছা, বলছি চ ভাই ওখান থেকে আমরা একটু ঘুরে আসি। ভাই এই এলাম, কোনো প্রয়োজন তো নেই একটা জঙ্গলে, আননোন জায়গায় জঙ্গলে যাওয়ার। দুই ভাই গেছে, ওরা গিয়ে কি দেখেছে, ভয় পেয়েছে। তাই আমার যে ওখানে যাস না, আমাকে এসে বলছে যে ওই জঙ্গলে যাস না, তুই তো এমনি তো এইসব ভয়টাই পাস বেশি, তুই হোমস্টেই থাকিস, ওই দিকটা খুব একটা যাস না। ঠিক আছে, আবার ছাগলামো শুরু হয়ে গেছে, ভাইদের ভয় দেখাচ্ছে। বললাম ঠিক আছে। এবার লাঞ্চ আমাদের ব্যবস্থা করেছে, যে হোমস্টের যে রান্না করে, সে বলছে যে আসো তোমাদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। লাঞ্চ আমরা খেতে গেছি, দিয়ে বলছে আমরা 6 জন বসছি, দেখছি একটা আলাদা
ডিশ রেডি করা একটা পাত্রতে, ভাত টাত রাখা। বলছে এটা কার? বলছে आप 7 लोग नहीं थे? বলছে नहीं हम 6 लोग थे, 6 लोग आए थे, अब तो बोल के ही आए सब। দিয়ে বলছে ও হাসছে একটু মুচকি, ঠিক আছে। কি হলো ভাই 7 জন কেন? বললাম যে ভুল করে বলেছে, কাউন্ট ভুল করেছে কিছু একটা। আমরা খেলাম ওটা ওখানে পড়ে রইলো, ওটা তুললো না, ঠিক আছে। ওটা ওখানে আমরা যতক্ষণ খাচ্ছি, খেয়ে টেয়ে তারপর আমরা সন্ধ্যাবেলা ওই বনফায়ার করা হবে, চিকেন টিকেন গরম করা হবে, ওই আয়োজন করা হবে। আর ওদের ওখানে পাহাড়ি সব ড্রিঙ্ক ফিঙ্ক থাকে, সবাই আমরা এক গ্লাস করে মেরে দিয়েছি, ঠিক আছে, হালকা করে। যে কি ড্রিঙ্ক দেখি, ওরা বলছে এখানে খুব লোকাল, খুব ভালো, কি সব আমরা খেয়েছি। খেয়ে টেয়ে ওই চিকেন ফিকেন খাচ্ছি আর ওইটা টেস্ট করেছি। টেস্ট করে আমরা 6 জন করছি। হঠাৎ একজন ধর ক্যামেরা আনতে যাচ্ছে রুমে, একজন ডেটা কেবল ভুলে এসছে, একজন সিগারেট ভুলে এসছে, বারবার যাওয়া আসা হচ্ছে। হঠাৎ করে আমরা খেয়াল করছি যে আমরা ওই আমাদের যেই রুমটা আমরা থাকছি, 3টে রুম নেওয়া হয়েছে, একটা রুমে লাইট জ্বলছে বন্ধ হচ্ছে, জ্বলছে বন্ধ হচ্ছে। বললাম কে গেল? হ্যাঁ, যে কে রে ভাই, কে করছে এইসব, ইয়ার কি মারছিস কেন? দেখলাম 6 জন আমরা ওখানেই দাঁড়িয়ে, ওই যেখানে চিকেন গরম করা হচ্ছে। আবার আমাদের মনে হলো যে কিছু একটা শর্ট সার্কিট হবে, হয়তো লাইটের কোনো সমস্যা আছে। সবকিছু ইগনোর করছি আমরা প্রথম থেকে, যা হচ্ছে ভাই যুক্তি তর্ক দিয়ে ইগনোর। শর্ট সার্কিট হয়েছে, লাইট জ্বলছে, অফ হচ্ছে। আমরা ঠিক আছে ভাই, আবার চিকেন টিকেন খাই। চিকেন টিকেন খেয়ে আবার ডিনার করে আমরা রুমে চলে যাবো। ফাইনালি ডিনার করতে এসেছি। এবার যে ধর আমাদের হোমস্টে দায়িত্বে ছিল, সে ততক্ষণে বাড়ি চলে যায়। তার বাড়িটা ওখান থেকে আরেকটু দূরে, সে ওখানে থাকে না, ওখানে শেফ থাকে, আরেকজন দেখাশোনার জন্য থাকে। সে চলে গেছে, দুপুরবেলা আমাদের সে খাবার দিয়েছিল। এবার এখন যে দেখাশোনার দায়িত্বে আছে এবং শেফ আছে, এবার সে খাবার দেয় আমাদের ডিনারে। সে দিয়েছে অ্যাগেইন 7টা, আবার 7টা। বলছে যে অনেক আপকা, যে আমরা সকালে বললাম ভাই। এবার আমাদের রাগ হচ্ছে রীতিমতো, যে আর কি মানে যে আমরা 6 জন বলছি, দুপুরে বললাম। বলছো आप तो 7 लोग नहीं थे, हम सुबह देखे 7 लोग, हम 7 लोग नहीं थे, 6 लोग थे। सुबह भी हम बोले 6 लोग, अब भी हम बोल रहे कल से 6 लोग का खाना डालना। ভাই ঠিক আছে ভাই। আমরা খেয়ে বৃষ্টি শুরু হলো, ঠিক আছে, ওই পাহাড়ি এলাকায়। ওই তো আমাদের এমনি পিলে চমকে গেছে বৃষ্টি। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে। যে আমরা ঠিক করলাম যে একটা রুমে আমরা সবাই মিলে গল্প করবো, ঘুমানোর সময় যে যার রুমে যেটা হয় ঘুরতে গেলে সব বিয়ে হয়। হ্যাঁ, 6 জন মিলে আমরা একটা রুমে গল্প করি, ব্যাচেলারদের রুমটাতে বিশেষ পার্টি। হ্যাঁ, এবার ওরা প্ল্যান করেছে যে ভূতের গল্প চালাবে দুর্লভ। যে আমরা এই ছমছম পরিবেশে ভাই বৃষ্টি হচ্ছে, এখানে একটা ভূতের গল্প আমরা শুনি। এবার আমার তখন থেকে আপত্তি শুরু হয়ে গেছে। তোরা ভালো গল্প কর, পাহাড়ে এসছিস, পাহাড়ের খাবার টাবার নিয়ে আলোচনা কর, পাহাড়ের জিনিসপত্র নিয়ে আলোচনা কর। না ভাই, এটা খুব মজা আসবে, ভূতের গল্প শুনি চল। ঠিক আছে, ভূতের গল্প। বৃষ্টি বাড়ছে ঝমঝম করে। দিয়ে আমরা হঠাৎ, আমরা 2টো বেড ধর লাগানো, এই পাশে ওরা বসেছে, এই পাশে আমরা বসেছি, মাঝখানে দরজা কাচের, এবং ও পাশে খেয়েটে আমরা ওদিক থেকে এসেছি। এবার আমরা একটু পরে খেয়াল করছি যে ওই একটা ছায়া দরজার মধ্যে, কাচের মধ্যে উকি মারছে চলে যাচ্ছে, উকি মারছে চলে যাচ্ছে, ঠিক আছে, কাচের মধ্যে, কাচে ছায়াটা পড়ছে। ওকে, যে কেউ উকি মারছে আবার পিছিয়ে চলে যাচ্ছে। আমি তো ওরা বলছে যে ভাই কেন উকি মারছে ভাই, দুর্লভ বলছে। আমি উঠে গিয়ে ওই দিক থেকে দেখলাম যে ওরা বোধহয় ফুটবল ফ্যান হয়তো, ওরা যেখানে থাকে, এবং বিভিন্ন আর্জেন্টিনা, ব্রাজিল সবকিছু ফ্ল্যাগ ওরা ছাদের মধ্যে লাগিয়ে গেছে। এবং ফ্ল্যাগগুলো ওই ঝড়ের সময় হাওয়াতে ভাই মুভ করছে, ধর মনে হচ্ছে যে কেউ এগিয়ে যাচ্ছে, কেউ পিছিয়ে যাচ্ছে। বললাম যে ভাই ওইটা পতাকা, ওটা লাগিয়েছে, এটা তুমি তোরা খামোখা করছিস, যে ও করছি। বললাম ভালো করে, বৃষ্টি হচ্ছে, দরজা ভালো করে বন্ধ করে রাখ, নাহলে এখন জল ফল ঢুকবে। ভালো করে দরজা বন্ধ করে আবার আমরা ভূতের গল্প শুনতে শুরু করলাম, বসে আছি। আমি বলছি তোরা এইসব বেশি ভূতের আলোচনা চলে, আমি কিন্তু চলে যাবো। বলছি দেখ চলে যাবে, ওকে মনে ধরে ফেলেছে, একা থাকতে চাইছে, সেটাও চাবলাও ভাইরা মারছে। আমি বলছি ধুর, আমি এমনি বসে আছি। দিয়ে আমরা একটু পরে খেয়াল করলাম যে যেই দরজাটা ধর, আমি বলো কাচের দরজার সামনে যেখানে ছায়া দেখতে পাচ্ছি, সেখানে 2টো হাতের ছাপ, এবং মানুষের হাতের তুলনায় যথেষ্ট বড় সেই হাতের ছাপগুলো। ওকে, এবং সেই অনেকটা উপরে, সেখানে জেনারেলি আমরা বললাম যে ঢোকার সময় দরজা খুলেছি ভাই, কাজ পরিষ্কার করেছে কেউ, সেখানে হাত লাগতে পারে জেনারেলি বেরোনোর সময়। কিন্তু অত উপরে কেউ কোনো পাগল হলে এরকম ভাবে গিয়ে একটা কাচের মধ্যে হাত রাখবে, এবং হাতটা যথেষ্ট বড়। এবং এই বড় লাগছে এটাও কারণ হতে পারে, আবার এগেইন আমি আমার যুক্তি তর্ক লাগাচ্ছি ওখানে, যে বৃষ্টি হচ্ছে হয়তো জলের ফোটায় হাতগুলো বড় হয়ে গেছে, ঠিক আছে। আমি এই যুক্তি মাথায় লাগিয়েছি, সেই জন্য বড় লাগছে। আমি সবাইকে বলছি 2টো হাত ভাই, কিন্তু ভাইরা এবার একটু পিলে চমকে যায়, বলছে যে 2টো হাত এখানে কে দিতে পারে ভাই? যে না কিছু হবে না, তোরা বস না, এমনি হাত হতে পারে হয়তো। দিয়ে আমি হালকা একটু মানে ঘুম চোখে ধর, ওরা এসব গল্প শুনছে, ভূতের গল্প করছে, আমি একটু হালকা এদের থেকে সাইড হয়ে ওই সাইডে আমি একটু হালকা একটু ঝিমাচ্ছি, ধর ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো এরকম অবস্থা। দিয়ে এরকম সময় আমি অনেকটাই বলতে পারিস যে ঘুমিয়ে গেছি, আর এরা গল্প মোটামুটি করছে। বৃষ্টিটাও তখনও হচ্ছে ধর। আর আমার মনে আছে আমি লাস্টবার বলেছিলাম যে দরজাটা ভালো করে বন্ধ করিস, বৃষ্টি জল ঢুকবে নয়তো। হঠাৎ করে বিদ্যুৎ চমকালো ধর, হঠাৎ করে আমি শুয়ে মানে বললাম একটু ঝুমাচ্ছিলাম, আমি হঠাৎ করে উঠে বসলাম, বিদ্যুৎ চমকালো, আর এই দরজাটা হা করে খুলে গেল।
ঠিক আছে, যেটা আমরা বারংবার চেক করেছি, যেটা ভালো করে চিটকানি দেওয়া হয়েছে, যেটা খোলার ভেতর থেকে না খুললে বাইরে থেকে খোলার কোনো প্রশ্নই ওঠে না। কি এমন হতে পারে যেখানে একটা দরজা খুলে যেতে পারে, যে এতই লুজ ওটা, আমরা কি বারবার চেক করছি এত লুজ, এবং আমি উঠে গিয়ে তাই বলছি আমি আর থাকবোই না, আমি চলে যাবো, ঠিক আছে। এবার আমি ওই মুহূর্তে জানি না আমি কেন এটা করেছি, আমি থাকবো না তোদের সাথে, থাকবো না, তোরা এইসব করছিস। ওরা বলছি উঠে গেল, কি হলো ভাই এটা, যে একই সময় আমি উঠলাম, একই সময় দরজা খুললো, একই সময় বিদ্যুৎ চমকালো, আর বৃষ্টিটা পুরো স্টপ সেই সময়টাতেই। ওকে, আমি চলে যাবো এটা করছি। এবার আবার দুর্লভ শুরু করেছে যে ভাই ও কিছু হয়েছে, এখানে দাঁড় করা, ওকে অন্য রুমে এখন একা পাঠাস না, এটা ঘটে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ কর। আমরা দরজা তাড়াতাড়ি করে বন্ধ করলাম। আমি তখন চুপচাপ বসে আছি, ওরা সবাই 5 জন আমার দিকে তাকিয়ে আছে, যেন আমি কোনো একটা কিছু প্রকাণ্ড কাণ্ড ঘটে ফেলেছি। আমি তো ক্লুলেস যে কি ভাই, কি আমার দিকে তাকিয়ে আছিস কেন? বলছি সবাই বলছে না তুই উঠলি, দরজা খুললো আর বৃষ্টি বন্ধ হয়ে গেল। তাই আমি বলছি তাহলে আমি ওখানে যাই। বলছে না বৃষ্টিটা বন্ধ হয়েছে মানে সেই কারণেই, যাতে তুই ওখানে যাস। হ্যাঁ কি বলছিস ভাই, বৃষ্টি বন্ধ হয়েছে, আমি ওখানে যাবো? আমি তোদেরটাই বিরক্ত হয়ে গেছি, তোরা এইসব জোর করে করার চেষ্টা করছিস, আমি ওখানে চলে যাই বেটার। এবার আমাদের ধর ওই রুমটার সাথেই লাগোয়া একটা ওয়াশরুম ছিল, সেখানে এরকম আওয়াজ, ধর এইটা দেওয়াল, এর পাশেই ওয়াশরুম, এরকম দরজা এখানে। ওই ওয়াশরুমে আমরা 6 জন এখানেই বসে আছি, ওই ওয়াশরুমে কেউ থাকার কথা না, পাশের ওয়াশরুমেই হয়তো কথা না, এরকম আওয়াজটা, এরকম আওয়াজ হচ্ছে। আমরা তখন চুপ, এবার যে কিসের আওয়াজ ভাই? দিয়ে বলছি কেউ একজন বলছে কারো একজন দেখতে যাওয়া উচিত। এবার এই মুহূর্তে তো আমার ইচ্ছে করছে না, অন্য সময় হলো তো আমি এই দেখ এটা আছে, আমি যে না দেখ তাহলে কেউ একজন দেখ, ভয় লেগেছে। এবার কেউই যাচ্ছে না ধর চেক করতে যে কি আছে। আমরা বলছি যে তাহলে রাতটা কি আমাদের, তখন ধর বেজে এসছে মোটামুটি 3:30 এরকম সময়, আর কি আমাদের রাতটা কোনো মধ্যে জেগে কাটিয়ে দিই আমরা, সকালে এখান থেকে আমরা টাটা বাই বাই ভাই, এই গল্প আর এগোনোর আমাদের উচিত না। দিয়ে সকালে আমরা ওই কোনো মতে ধর 5টা বেজেছে, আলো ফালো হচ্ছে আর কি, তখন আমি সকালে উঠে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ঢুকেছি। এবার ওয়াশরুমে দেখছি যে কিছু কোথা থেকে আওয়াজ হতে পারে, চারিদিকে এদিক ওদিক দেখছি, কিসের আওয়াজ হতে পারে, কোনো কি ইঁদুর হতে পারে, কি হতে পারে, কিছুই আমি পাচ্ছি না ভাই, যেটা আমার কাছে একটা যুক্তি তর্ক দিয়ে আমি দাঁড় করাবো যে কি হতে পারে, বা কোথা থেকে ঢুকবে একটা ওয়াশরুমে, একটা ভালো ওয়াশরুমে কোনো রকম জানলা খোলা নেই, কিছু খোলা নেই। দিয়ে আমরা ঝটপট করে আমরা ওই হোমস্টে ওনারকে ফোন করলাম যে আমরা এখানে থাকবো না, একটু নিচে গিয়ে থাকি। বলছে না কি সমস্যা আপনাদের বলুন, এটা তো ঠিক করে ভিডিও করেছেন, এটা প্রমোশন তো করতে পারলাম, যে প্রমোশনাল ভিডিও তো আমরা কালকে ঢুকেই করে নিয়েছি, আমরা এই মুহূর্তে থাকতে চাইছি না। বলছি কেন, কি বৃত্তান্ত বলুন। দিয়ে আবার সকালে ধর ওই আবার 7 জনের খাবার দিয়েছে ব্রেকফাস্টে, হ্যাঁ জানি না কেন করছে এটা, ধর আবার ব্রেকফাস্টে খাওয়া দিয়েছে। আমরা বলছি যে আমরা আর এটা নিয়ে আর কথাই বাড়াতে চাইছি না, যে বারবার এক কথা বলছি, ইচ্ছে করে করছে না, হ্যাঁ পড়ে থাকবে। আমরা 6 জনের খাবার খেয়েছি, ব্যাগপত্র আমরা এবার মনে আছে আমরা যখন সবগুলো রুমে ঢুকেছি, সবগুলো রুম ভালো করে চেক করেছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বেড পাতা। আসছি যখন সবাই জামা কাপড় গুছিয়ে ব্যাগ গুছিয়েছি, একটা প্যান্ট, একটা জামা, একটা জাঙ্গিয়া যেই বেডে আমি ঘুমিয়েছি সেখানে মাঝখানে মাঝ বরাবর পড়ে রয়েছে। এবার বেডের একদম বেডের মধ্যেখানে আমরা সব গুটিয়ে, আমি ভেবেছি হয়তো ইয়ার্কি মারছে, ইয়ার্কি এটাকে যাতে আরো বড় করা যায়, হ্যাঁ নিজের জামা কাপড় নিয়ে যাবে না ভাইরা, শেষে তুলে নেবে শেষে, কার জামা কাপড় ভাই বল, বুঝলে? সবাই বলছে আমার না ভাই। আমি কেন, এই প্যান্ট পরতে দেখেছো আমাকে? কিনন্দ কবে এই জাঙ্গিয়া কবে পরেছি বা এই গেঞ্জি কবে পরতে দেখেছো? আমি নিয়ে এসেছি হয়তো বাড়ি থেকে, পরে পরিবার প্ল্যান করেছিস, কেউ নিচ্ছে না। আমি সেই সব দিয়ে দেখছি যে আমি চেক করবো যে লাস্টে কেউ ব্যাগে ভরছিস কিনা, যে এটা আদৌ আমাদের নয় তো, তোরা গল্প দিচ্ছিস ভাই। তো শেষেও ভাই ব্যাগপত্র ফাইনালি গাড়িতে আমাদের সব ব্যাগপত্র তোলা হলো। আমি একটু আসছি দাঁড়া, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, দেখ করে আসি। সেই বেডরুমে ভাই এক্সট্রা একটা প্যান্ট, এক্সট্রা একটা জামা, এক্সট্রা একটা জাঙ্গিয়া লাস্টে পড়ে রইলো। আমরা সেই হোমস্টে থেকে টাটা বাই বাই করে নিচে এসে আবার অন্য জায়গায় থাকলাম। ধর সেইটার ধর ওই যুক্তি তর্ক দিয়ে এখন আমার এক্সপ্লেনেশন নেই যে ওটা কিসের আওয়াজ আর কেন ওরা 7 জন বলছিল, আর এক্সট্রা জামা কাপড়টা কার, আমার কাছে মানে এখনো উত্তর নেই আর কি। এবার এটা তুই, আর যারা প্রমোট করার জন্য ডেকেছে তারা তো নিজেরা তোমাকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দেবে না, মানে বোকামি তাদের, মানে তাদের বিজনেসের লস, যে আমাকে ডেকে একটা এক্সপিরিয়েন্স করাবে, আমি সেখানে ওই এক্সপিরিয়েন্স শেয়ার করবো, লোকে যাতে আরো না আসে, সেটা তো বোকা হলে সেটা করবে। কোনো হোটেলের নামে যদি আমরা ভুতুরে কোনো গল্প শুনিনি, ডেফিনেটলি আমরা এমনি যাবো না হয়তো সেখানে। তো সেটা বিজনেসের লসের জন্য আমার মনে হয় না তারা সেটা করবে। এবার এটা আমি জানি না এটাকে আমি ভূত নাম দেবো না কি নাম দেবো, অজানা একটা জিনিস যেটার কাছে আমার কোনো যুক্তি তর্ক নেই, আমার কাছে কোনো এক্সপ্লেনেশন নেই। বন্ধুর হোটেল ছিল যেখানে রাত্রিবেলা যে গেস্ট থাকতো, সেই গেস্টের রুমে গিয়ে কেউ একজন টাওয়াল, চিরুনি এগুলো দিয়ে আসতো, মানে দরজা খুলে না নিচ থেকে, একদম মানে দরজা খুলে হালকা দরজাটা খুলতো, হাত দিয়ে বাড়িয়ে দিয়ে চলে আসতো। আর কে দিত সেটা জানা যায়নি, সেটা জানা যায়নি। তারপর যজ্ঞ করেছে ওখানে, পুজো টুজো করেছে, অনেক কিছু। এটা গ্যাংটকের ব্যাপার আর কি।
এবার ধর এই আমার এই নেশার ভূত যেটা বানিয়েছি ধর, হ্যাঁ, তোমার নেশার ভূতের কনসেপ্টটা হঠাৎ করে ভূতের গল্পের কনসেপ্ট তোমার কেন হলো? এইটা হচ্ছে, এটা আমি নাম নেওয়া উচিত কিনা জানি না, মানে আমাদের ধর এই যেই টিমটা ভিডিও করেছে যে, বা যে ধর ডিরেক্টর, যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অরিজিতা করেছে তো কাজটা। হ্যাঁ, যে সাউন্ড ডিজাইন, তুমি নাম নিতে পারো ডেফিনেটলি, সবাই আমি নাম নিচ্ছি না, কারণ তাদের মধ্যে একজনের এটা বাস্তবজনের ঘটনা, আমি ইচ্ছে করে লিখিনি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্য ঘটনা অবলম্বনে, এই কারণে লিখিনি ধর, কিছু ধর অতিরঞ্জিত করেছি, ওকে, হ্যাঁ, সেটা তো স্ক্রিপ্টের জন্য, গল্পের পারপাসে। কিন্তু এই ব্যাপারটা, পুরো ঘটনাটা মানে আমি এখনই স্পয়েল করতে চাইছি না, কারণ দেখলে আরো বেটার বলতে পারবে। হ্যাঁ, মানে যারা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখুন নেশার ভূত। আমি তো ফার্স্ট দিনই দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আমি তোমাকে মেসেজ দেখেছি, তাহলে আমি তোকে আরো বলতে পারবো যে আমি তো তোমার এন্ডিংটা, মানে এন্ডিংটা যেটা, সেটা বাস্তব আর কি। এবং হরার কাজ আমি দেখেছি যে বাঙালিটা খুবই পছন্দ করে দেখতে। তো আমার মনে হয় যে আমাদের আর্টিস্টদের কাজ কি, মানে যারা দর্শক দেখতে চাইছে, অবশ্যই এটা মাথায় রাখা উচিত যে আমাদের দায়িত্ব আছে যে সেখান থেকে আমরা ভালো কাজ উপহার দেবো। এবং আমার মনে হয় ওইটাও তো একটা দায়িত্ব যে যা ডিমান্ড, যেটা দেখতে চাইছে সেইটা বানিয়ে দেওয়া। তাই আমি হরার কোনোদিন ট্রাই করিনি, যেহেতু আমি তোকে বলতাম, মানে আমার সাথে গৌরবের যতবারই দেখা হতো আমাদের একাধিকবার যুক্তি তর্ক হয় এটা নিয়ে, যে গৌরব বলে যে এক্সিস্ট করে, আমি বলি যে এক্সিস্ট করে না। এবং এটা নিয়ে ছাদে আমাদের হয়তো ঘন্টার পর ঘন্টা ডিবেট চলেছে, প্রচুর কথা হয়েছে, প্রচুর বিষয় নিয়ে আলোচনা করেছি আমরা। এবং আমি গৌরবকে বারবার বলেছি আমি যাই করি হরার কাজ আমি করবো না, হরার আমার ভুলভাল জিনিস প্রমোট হবে। কিন্তু এই ধর এই ঘটনাগুলো নিজের জীবনে ঘটার পর আমার মনে হয় যে ওই যে আমাদের ঠাকুমারা না বসে ছোটবেলায় যখন থাকতাম, কারেন্ট চলে যেত, ওই হ্যারিকেন আলোতে আমাদের ভূতের গল্পগুলো বলতো, ওইটা হারিয়ে যাবে কোথাও। এই যুক্তিতর্ক দিয়ে যদি সায়েন্স দিয়ে সবকিছু আমরা বোঝানোর চেষ্টা করি, ওই নস্টালজিয়াটাই মিস হয়ে যাবে মনে হয়। আমার মনে হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যত হরর স্টোরি আমরা পড়েছি, বা শীর্ষেন্দুবাবুর যত হরর স্টোরিজ আমরা পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুরও হরর নিয়ে কাজ করেছেন। আমার মনে হয় সমস্ত কিছু কোনো না কোনো একটা প্রাইমারি ভাবনা চিন্তার লেভেল থেকে তো সেটা আসে, এবং কোনো একটা কনসিয়াসনেসের জায়গা থেকে সেটা আসে, একটা অনুভূতি। আমার মনে হয় প্রেমটাও তো একটা অনুভূতি। ছোটবেলা থেকে তুমি খেয়াল করে দেখবে যে আমরা যখন খুব ছোট ছিলাম সেই সময় থেকে দেখেছি যে বাড়ির ঠাকুমা সকালবেলা ঘুম থেকে উঠে শিউলি ফুল তুলতে যায়, সেই শিউলি ফুলকে এনে ঠাকুরের পায়ের কাছে দেয় এবং দিয়ে বলে যে সবাইকে ভালো রেখো, এবং যাতে কোনো কালো ছায়া যেন আমার বাড়ির আশেপাশে না আসে, তুমি দেখে রেখো। এই জিনিস আমরা ছোটবেলা থেকে কম বেশি সব বাঙালি প্রায় দেখেছি নিজেদের বাড়িতে। তো যেখানে আমরা ছোট থেকে বড় হওয়ার সময় প্রাইমারি জায়গা থেকে আমরা ঈশ্বরকে বিশ্বাস করে নিচ্ছি বা তাকে ফুল চড়াচ্ছি, তখন ছোটবেলা থেকে অন্ধকার দেখলে সেখানে দৈত্য আছে, এই কনসেপ্টটা আমাদের কাছে খুব নর্মাল। আর আমার মনে হয় যে ভূত বা যাই নাম দিস, কেউ তো এটা অস্বীকার করতে পারবে না যে নেগেটিভ এনার্জি এক্সিস্ট করে পৃথিবীতে, মানে এটা আমি অস্বীকার করতে পারবো না। যে তুমি ভাইব্রেশনে বিশ্বাস করো, কোনো জায়গায় গিয়ে তোমার খারাপ লাগে যে আমার ভালো লাগছে না, বা কোনো একটা জায়গায় যাওয়ার পর তোমার মুড অফ হয়ে যাচ্ছে, তুমি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করতে পারো ওভাবে রিপ্রেজেন্ট করতে পারছো না। না, আমার মনে হয় এখন অবধি সেই এক্সপিরিয়েন্স হয়েছে যে খারাপ ভাইব। আমার মনে আমি যেটা বিশ্বাস করি ধর, যে এই ভয়ের ব্যাপারটা বা ভূত ব্যাপারটা আমাদের, মানে ভূত বল বা যাই কিছু বল, প্রেম যেটা বললাম, প্রেম তো সিনেমায় দেখানো হয়েছে যে বলিউড দেখে যে এইভাবে প্রেম হয়, কিন্তু প্রেম বাস্তবে তো সেরকম নাও হতে পারে। প্রেম তো একটা মানুষের সাথে আমার থাকা, এবার সেটাকে যেভাবে এক্সপ্লেন করা যায় সেটা আমরা মস্তিষ্ক থেকে নিজেকে ঠিক করছি যে এইটা এইভাবে প্রেম হতে পারে। তো আমরা যে সবকিছুই আমাদের ভগবান বল, ঈশ্বর বল, ভূত বল, সবকিছু তো আমাদের মস্তিষ্কে এক্সিস্ট করে। তো সেইটাতে সেই বিশ্বাসটা নাকচ করে দেওয়া খুব চাপ আর কি, মানে হঠাৎ করে বলতে পারিস না এক্সিস্ট করে না, সবার মাথা থেকে বের করে দাও যা যা আছে, এটা খুব চাপের বিষয় আর কি। সেইটা তাহলে মানে তাদের বিশ্বাসটাকে নষ্ট করা আর কি, সেই বিশ্বাসটা আমার মনে হয় থাকবে এবং থাকা প্রয়োজন আমার মনে হয়। মানে তুমি ভয় পেয়েছো এবার বেশ, এই ওই 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 ঘটনাটা তো আমার, এরকম কিছু আর ফেস করতে চাও? আমি তো সব যেই ধর বলে, মানে এই যুক্তি তর্কগুলো যখন হয় তোর সাথে আমার হয়েছে যে যেই বলে যে এক্সিস্ট করে, আমি তো বলি যে আমাকে দেখা, তাহলে এবার জানি না, মানে আমি হয়তো বিশ্বাস করবো, মানে এটা আমাকে অনেকেই বলে যে প্রমাণ করে দেখাও, প্রমাণ করে দেখাও। প্রথমত তো আমাকে অনেকে বলে যে হচ্ছে তুমি প্রমাণ করে দেখাও। ফার্স্ট অফ অল তো আমি প্রমাণ করার জন্য কোনো কাজ করি না, আমি জাস্ট এক্সপিরিয়েন্সেস শেয়ার করি, আই এম আ স্টোরি টেলার। কিন্তু এই যে প্রমাণ করার ব্যাপারটা, হঠাৎ করে যদি আমি বলি ভগবানকে দেখিয়ে দাও আর ভগবানকে আমি দেখতে পেয়ে যাব, এত সহজ হয় নাকি? এটা তো অনুভূতির ব্যাপার। কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার গতকাল আগের দিন একটা অদ্ভুত ইনসিডেন্ট ঘটলো। আমি কদিন ধরে একটা নতুন প্রজেক্টের ব্যাপারে খুব ভাবছি, একটা নতুন কিছু করবো বলে সারাদিনই ভাবছি। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে একটা ছেলে, ও একটা জাস্ট ওই র্যাপিডো চালায় বা এরকম কেউ সুইগি জোম্যাটো করে আর কি, একটা ছোট্ট ইলেকট্রিক সাইকেল না বাইক টাইপের নিয়ে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ করে ফার্স্ট টাইম আমি এরকম ফ্লাইং কোনো সাবস্ক্রাইবারের কাছ থেকে শুনলাম, বলছে যে দাদা নতুন কিছু এবার একটা হোক, এবার তো সময় এসে গেছে নতুন কিছু করার। হ্যাঁ, তারা নতুন কিছু একটা এবার ভিডিও পাবো তো তোমার কাছ থেকে? এলাম হ্যাঁ, প্লেট কথা তো যেমন আসছে, পডকাস্টেও তো প্রচুর নতুন জিনিস হচ্ছে। বলছে না না ওরকম না, আরেকটু নতুন কিছু বলেছে, এটা চলে গেল।
বাট সামহাউ আই ফেল্ট যে আরে ভাই এটা কোনো এমন কোনো পাওয়ার না তো যে এসে আমাকে বলছে নাও ইট ইজ দ্য টাইম, তুই একটা নতুন কিছু কর, হয়তো সেই কাজটা করে তুই অনেক কিছু শিখবি বা হয়তো কিছু অ্যাচিভ করবি বা কিছু তো একটা হবে। এটা কোনো অনুভূতি। আমি যদি ভাবি যে হ্যাঁ এমন কেউ যার মাধ্যমে কোনো সুপ্রিম পাওয়ার আমাকে কোনো মেসেজ দিতে চাইছে, তাহলে আমার কাছে সেটা তাই। আমি যদি ভাবি আমার জাস্ট একটা ফ্লাইং সাবস্ক্রাইবার এসে বলে দাদা একটা নতুন কিছু দেখবো বলে চলে গেল, তাহলে আমার কাছে জাস্ট সে একজন সাবস্ক্রাইবার। আমার মনে হয় তোর ভাবনার উপরে ডিপেন্ড করছে তুই ওটাকে কিভাবে নিবি, এবং তুই যদি রোমাঞ্চকর ফিল করতে চাস তাহলে তুই সেইভাবে নিবি। কেউ যদি সাদামাটাই জীবন সবকিছু ধর সায়েন্স দিয়েই বা বিজ্ঞান দিয়েই বুঝতে চায়, ওই একটা হয় না যে আমি এর মধ্যে একটা মিম দেখছিলাম যে ভগবান হয়তো যদি আমাকে এত চালাক না বানাতো, যদি এত চালাক না হতাম হয়তো জীবনে আরো অনেক কিছু মজা করতে পারতাম। বেশি বুদ্ধি হয়ে গেছে, সবকিছু বুঝতে চাই, বুদ্ধি দিয়ে জীবনের সবকিছুই থেকেই সেই খুশিটা থেকে বঞ্চিত হয়ে গেছি। তো আমারও সেটা ফিল হয় যে সবকিছু বুঝে ফেলতে গেলে, খুব সিরিয়াস হয়ে গেলে যে সব আমি খুব বিজ্ঞ হয়ে গেছি, আমার মনে হয় যে মজাগুলোই জীবনে চলে যাবে, সেগুলো তো থাকা প্রয়োজন। ভূত প্রেত নিয়ে তো কথা হতেও থাকবে। ফার্স্ট টাইম তুমি আমার পডকাস্টে এসছো, আমাদের চেনা জানা বহু পুরনো, অনেক দিনের চেনা জানা, এবং পাটুলিতেই তখন আমি এইখানেই ভাড়া থাকতাম, আমার বোধহয় কলেজে তখন 4th ইয়ার। হ্যাঁ ওরকমই, আমিও তখন কলেজে পড়ি, আমরা কলেজে তখন খুব গান করিস, মানে গৌরবকে তখন দেখা যেত একটা গিটারের সাথে। গৌরবকে সিঙ্গেল তুমি পাবে না আর কি, এখন হয় না যে বউয়ের সাথে সবসময় দেখা যায়, তখন হচ্ছে যে গিটারটার সাথে। যখনই আমি গৌরবকে দেখতাম গাধা একটা গিটার, কেউ একটা গান শুনবে, যে একদম আমরা তখন গান বাজনা করতাম এবং আড্ডা মারতাম। গান আমাদের প্রাইমারি জিনিস ছিল। আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপও দেখেছি একসাথে। তখন এই আমাদের ওই পাটুলি বল, ওই মোড়টা যেখানে চা নচিকাতা আছে ওখানে, আরে আমাদের হচ্ছে কমলদার দোকানে। তুমি আমাকে বলো এই সেই সময়ের যে আমরা, তারপর অনেকগুলো বছর কেটে গেছে, প্রায় 2017-18 কথা বোধ হয়, সেটা 17-18 এরকম সময়। হ্যাঁ আরো আগে বোধ হয় 16 হবে। হ্যাঁ ওই সময় থেকে প্রায় 9 বছর হয়ে গেল এখন, প্রায় আফটার 9 ইয়ার্স আমরাও অনেকটা বড় হয়ে গেছি। 9টা বছর মানে অনেকটা বড় হওয়া, যদিও মানে আমি ফিল করি না ওরকম ভাবে। তোমার কেমন লাগছে এখন ইউটিউব করতে, কেমন লাগছে? টু বি অনেস্ট, মানে আমরা যখন শুরু করেছিলাম ইউটিউব, তখন আমি, ওয়ান্ডার মুন্না, ডিজে বাপন, আমি, তুই, তারপর খুব গুনে গুনে তখন ধর চ্যানেল ছিল খুবই। তার কিছুদিন পরে বোধহয় রাহুল, সবাই শুরু করে, রাহুল, তুষার। তখন যেই সরলতাটা ছিল না বাংলা ইউটিউব কমিউনিটিতে, বা ইউটিউব বলতে যেটা বুঝি, সেই সরলতা আমার মনে হয় যে এখন খুব মিসিং। আমার মনে হয় যে এই ধর এই ব্লগিং এর জন্য, ব্লগ তো আমার মনে হয় যে সবচেয়ে মানে ওই ধর ব্যবসা করবো একটা ফুড বিজনেসের, মাথায় আসছে না কিসের ব্যবসা করা যায়, বিরিয়ানি একটা দোকান খুলে দেয় মানুষ, সেইটা মানে ব্লগের ক্ষেত্রে সেটা হয়েছে যে কন্টেন্ট বানাবো, এবার কি কন্টেন্ট বানাবো সেইটা ভাব থেকে ব্লগ বানিয়ে ফেলে হয়তো। সেইটা আমার যে সরলতাটা কোথাও যেন এখন মিস করি আমি, যে ওই যে একটা উদ্যম নিয়ে কাজ করতাম, তখন তো আমরা জানতাম না যে কি হবে, এটা ফিউচার কি ভাই, কজন আমাদের সাবস্ক্রাইব করবে। আমি যখন তোর সাথে আলোচনা করতাম যে হয়তো ভগবান কোনোদিন 1 লাখ সাবস্ক্রাইব করে দিলে ভাই ধন্য, আমি এখান থেকে একটা 20-30 হাজার টাকা চলে আসলে আমার ডাল ভাত খেতে পারলে আমি খুব খুশি। আমি এইটা আমাদের ইন্টেনশন ছিল। কিন্তু এখন তো বুঝতে পারি যে অনেক মানুষ বাংলা ভাষায় অনেক মানুষ কন্টেন্ট দেখে, এবং সেটার ধর অনেক ডাইভার্সন বেড়েছে আর কি, প্রচুর মানুষ, মানে হ্যাঁ চেঞ্জেস তো এসছে। ধর মানে তখন অনেক কিছু বলা যেত মানে কন্টেন্টে, ধর তখন না ভেবে চিন্তেই যাকে যা ইচ্ছা বলে দিতাম আর কি। এখন ধর বললাম একটা, তারপরের দিনই তার কল চলে আসে আর কি, এই ডিরেক্টর যে আমি কি তাহলে এতই খারাপ সিনেমা বানাই কিরণ, না ওটা তো জোক, এটা তো আমি ওইভাবে বলিনি আর কি। তো এইটা একটা সমস্যা হয়ে যায়। প্লাস ধর আগে পলিটিক্যাল অনেক মন্তব্য দিতে পারতাম, যেটা ধর খারাপ লাগছে আমার এই মুহূর্তে, এখন সেটা ধর অনেক বড় জায়গায় চলে যায়, যে চলে এসছে ও শো বাতিল করে দাও, শো করতে দেওয়া যাবে না, ধর এরকম। তো এইভাবে অনেক রেসপন্সিবিলিটি চলে এসছে আমার মনে হয়। কিন্তু মজার আমার মনে হয় যে এইটা, মনে হয় যে কেরিয়ারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দূর পর্যন্ত যাওয়ার জন্য বা টিকে থাকার জন্য পলিটিক্যাল কোনো ছায়া মাথার উপর থাকা দরকার। দেখ মানে আমি তো বিশ্বাস করি না, কারণ আমার যখন আমি আর্লি এজে 2018-19 তখন কিন্তু বিভিন্ন পলিটিক্যাল পার্টির কাছ থেকে এরকম অফার পেয়েছি যে তুমি এরকম আমাদের ঘেঁষা একটু ভিডিও বানাও, এবং সেখানে লাখ লাখ টাকা, মানে আমার তাহলে এখন অব্দি হয়তো কাজ করতে হতো না হয়তো, সেটা যদি অ্যাকসেপ্ট করতাম। কিন্তু আমার তখন বাবা, যেহেতু আমার BSF এ জব করতো, এখন রিটায়ার্ড, তো বাবা সবসময় এই কথা বলতো যে মানে আমি যখন এই বর্ডারে জব করতাম তখন অনেক সময় কিন্তু এরকম হয়েছে যে আমাদের বন্ধু বান্ধবকে যাকে খুব ভালোবাসি তাদেরই ঘুষ নিতে দেখেছি, যে আলগা টাকা নিল বর্ডারে ছেড়ে দিল, সেইটা ধর আমি করিনি কোনোদিন, সেই অনেস্টিটা আমি দেখেছি। আমার মনে হয় সেই জন্যই তোরা একটা যোগ্য ভালো জায়গায় গেছিস, সেইটা করেছে বলে সেইটা নষ্ট করিস না। কারণ তখন ধর আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করছি, আর এমন একটা প্রফেশন চুজ করেছিলাম যেখানে ওইটার সম্ভাবনা খুব বেশি ধর দুর্নীতি করার, ঠিক ঠিক সেইটা করে নিয়ে আমার মনে হয় যে
ইন্ডিভিজুয়ালি যাওয়া সম্ভব। আমার মনে হয় যে নিজের সবচেয়ে বড় পাওয়ার তো আমার মনে হয় দর্শক, যেটা ধর তোর আমার কাছে আছে, মানে ওরা থাকলে আর কাউকে সেই বিষয়ে প্রয়োজন হয় না, যে কোনো বিপদ থেকে ওরা বের করে আনতে পারবে আমার মনে হয়। এক্স্যাক্টলি, এটা আমারও মনে হয়, মানে যে বড় হওয়ার জন্য অডিয়েন্স যদি সাথে থাকে আর কন্টেন্ট যদি থাকে, তাহলে আমার মনে হয় কিছু দরকার হয় না, কোনো রঙেরই হয়তো দরকার হয় না। কিন্তু এই হাতটা যদি চলে যায় ধর, মানে দর্শকদের ভালোবাসাটা যদি চলে যায়, তখন রিস্ক আছে ভাই, তখন যা তা হয়ে যেতে পারে আমাদের সাথে। যে যেমন হঠাৎ দেখতে পাচ্ছ না হয়তো যে কোথায় গৌরব নেই, কিরণ নেই, হঠাৎ তাদের কন্টেন্ট আসছে না, হতেই পারে। তোমার কন্টেন্ট এত দেরি করে কেন আসে, এটা অনেকেই প্রশ্ন করেছে তোমাকে। এইটা ধর একটা ইচ্ছে করে করি যে এক্সক্লুসিভ ব্যাপার স্যাপার রাখার জন্য। এইটা ধর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে কন্টেন্ট দেরি করে আসাটা একটা স্ট্র্যাটেজি, আবার কন্টেন্ট রেগুলার আনাটা একটা স্ট্র্যাটেজি। দুটো টোটালি স্ট্র্যাটেজি। তুমি কি তোমার কন্টেন্টের জন্য স্ট্র্যাটেজি মেনটেন করো? টু বি অনেস্ট না, মানে আমি যখন ইউটিউবে ভিডিও বানানো শুরু করি তখন আমার ঠিক ছিল যে আমি যেই কাজটা করতে চাই সেটা থেকে একটা মোটামুটি আর্নিং চলে এলে, আমার ঘর সংসার চললে, ওইটা আমি সেই কাজটা করব। তারপর ধর বাবার অ্যাক্সিডেন্টটা হলো, তখন আমার বিল হলো 5 লাখ টাকা হসপিটালে, তাই হলো যে না না ভাই, যে কাজটা করবো সেটাতে মোটামুটি টাকা আসলে হবে না, অনেক টাকা লাগবে, টাকা দিয়েই দুনিয়া চলছে। আমি যদি এখন এখানে বোকা হয়ে ভীষণ ভুরু উঁচু করে বলি যে টাকা পয়সার অত প্রয়োজন নেই, আর্টের পারপাসে আমি কাজ করছি, সেইটা আমার মনে হয় যে ওই হসপিটালের বিলটা পে করার সময় তো বলবে না একটু এটা যোগ বলো বঙ্গাই, তোমার এই বিলটা মুকুব করে দিচ্ছি, সেটা হবে না, সেটা আমার টাকাই নেবে ওদের কাছ থেকে। তো সেই হিসাবে মনে হয় যে হ্যাঁ, মানে সব মিলিয়ে আমি সেই দুদিকেই গুরুত্ব দিয়ে ওই স্ট্র্যাটেজি এই মুহূর্তে যে কন্টেন্ট বানাবো, যখন আমি এই কম কন্টেন্ট মানে এটাই বলতে পারি যে যেই দিন আমার মনে হয় যে এবার আমি কন্টেন্টটা আমার 100% দিতে পারবো, বসতে ইচ্ছা করছে, কন্টেন্টটা বানাতে খুব ইচ্ছা করছে, সেইটা আমি চাই। এরকম অনেক হয় যে কন্টেন্ট পুরো বানিয়ে শ্যুট করে এডিট করে দেখে মনে হচ্ছে, প্লাস মানে আমার ধর যে গার্লফ্রেন্ড বা আমার বন্ধু বান্ধব যারা তারা ব্রুটাল অনেস্ট আর কি, মানে খারাপ হলে জঘন্য হয়েছে ভিডিওটা, এটা বলেন খুবই খারাপ, বলেন যে মোটামুটি হয়েছে, এটা জঘন্য হয়েছে, এটা ভালো হয়নি, তো আমি সেটা আপলোড করি না। ধর সেইটার চক্করে আবার ধর 1 মাস ওটার পেছনে গেছে, ওইটা আপলোডই হলো না, আবার 1 মাসটা ফালতুই গেল, আর নতুন ভিডিওর কাজ শুরু করতে হবে আর কি। তাই এখন আমি ঠিক করেছি, যেমন ধর আমার দা বঙ্গাই চ্যানেলে কিন্তু এখনো 100টা ভিডিও আপলোড হয়নি, তোমার অনেক কম ভিডিও, টিল ডেট 100টা নয়। তাই আমি ঠিক করেছি যে ওখানে যেটা যাবে, মনে হয় একমাত্র সেই ইউটিউবার যার সব থেকে কম ভিডিওতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার তুমি না, আমরা ক্যারিবিয়ানের মানে অনেকেই আছে ধর, তারা বাংলাতে বলছি। ও বাংলাতে, হ্যাঁ বাংলাতে মানে হ্যাঁ বাংলাতে এত কম ভিডিওতে এত সাবস্ক্রাইবার আর কোনো চ্যানেলে নেই। সেটা হয়তো আমি ইনিশিয়ালি শুরু করেছি বলে একটু বেনিফিট পেয়ে গেছি ধর। ডেফিনেটলি সেটা টাইমের, সময়ের তো একটা বেনিফিট আছেই, কিন্তু শুধু সময়ের বেনিফিটটাকে যদি আমি মানে না ধরি বা সময়ের বেনিফিটটাকে সাথে রেখে যদি এগোই, তাহলে এখন বর্তমানে যে সময়টায় তুমি তৈরি করেছিলে, তুমি ভিডিও বানাচ্ছ, সেই সময়টায় তুমি একা শুরু করে দিচ্ছ, এবং তারপর মোটামুটি ধরে নিলাম 3টে বছর তো তুমি একা থাকার বা সাথে 4-5 জন আশেপাশে রয়েছে, কিন্তু কেউই তোমার ঘেঁষা নয়, সবারই হয়তো ডিফারেন্ট কিছু জনরা রয়েছে সেই সময় তারা কাজ করছে, সেখানে তুমি একটা টাইমের একটা তো বেনিফিট ডেফিনেটলি পাচ্ছ। কিন্তু তারপর একটা রাশ ঢুকছে, এবং সেই রাশটা যখন ঢুকছে তখন শুধু রাশটা ঢুকছে না, অডিয়েন্সও বাড়ছে, বিকজ জিও আরও অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সবার কাছে। তো সেই সময়টাও কিন্তু এমন না যে অপশন ছিল না, কেউ সেই সময় শুরু করে কম ভিডিও দিয়ে বেশি সাবস্ক্রাইবার তুলতে পারবে, মানে আনলেস তোমার আমার বা কারোর মুখ ব্যবহার না করে, যেগুলো এখন হয়। ডেফিনেটলি আমার মনে হয় যে দেয়ার ইজ সাম এক্স ফ্যাক্টর, যে এক্স ফ্যাক্টরটা একটা মানুষকে পপুলার বানায় বা একটা মানুষকে পরিচিত বানায় বা মানুষের তোমার প্রতি একটা গুড ফিলিং কাজ করে। আমার সেই তোমার কি মনে হয়, হোয়াট ইজ ইউর এক্স ফ্যাক্টর, যেই এক্স ফ্যাক্টরটার জন্য তুমি আজকে এই জায়গাটায় আসতে পারলে? দেখ, আমার যদি অনেস্টলি জিজ্ঞেস করিস যে বাংলার নাম্বার 1 ইউটিউবার হওয়াকে আমি ডিজার্ভ করি, না ভাই, মানে আমি অতটা আমি মানে কনফিডেন্ট নই ব্যাপারটা। ডায়লগটা মনে পড়ে গেল আমার, নেশার ভূতের ডায়লগটা মনে পড়ে গেল। কোনটা বললে? হ্যাঁ, উন্মেষদা তোমাকে ড্যাশের নাম্বার 1 তুমি। হ্যাঁ, তো সেইটা কিন্তু আমি খুব একটা কনফিডেন্ট নই যে আমার কন্টেন্ট এতই ভালো যে আমি ডিজার্ভ করি। কিন্তু যদি তুই আমায় জিজ্ঞেস করিস যে আমি কি বাকি যত কন্টেন্ট ক্রিয়েটার আছে বাংলায় তাদের থেকে সবচেয়ে বেশি অনেস্ট কিনা, আমি বলবো যে হ্যাঁ ভাই, আমি সবচেয়ে অনেস্ট। আমি আমার দর্শককে যেটা মানে আমি যেটা নিজে ভেবেছি বা নিজে করেছি, সেটা আমি একদম অনেস্টলি গিয়ে ক্যামেরা অন করে মাইক অন করে বলেছি এটা আমার সমস্যা, আমি খারাপ কথা কাউকে বলতে চেয়েছি ধর বলেছি একদম অনেস্টলি, তার সাথে আমার সম্পর্ক খারাপ হয়েছে, তার থেকে হয়তো কোনোদিন কাজ আসার সম্ভাবনা আমার কমে গেছে, কিন্তু আমি ফেক করিনি। আমার মনে হয় যে সেই অনেস্টিটা থেকেছে, সেইটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। কন্টেন্টের দিক থেকে দেখ, মানে ওইটা তো নিজে থেকে বলা যায় না, ওটা দর্শকই জাজ করবে যে কোন কন্টেন্টটা ভালো বা কোন কন্টেন্টটা বেটার। কিন্তু যেহেতু একটা সময় পর থেকেই বলা হলো যে বাংলার নাম্বার 1 ইউটিউবার, সেটা অনেকটা প্রেশার দিয়ে দিল। ধর তখন আমার আগে যেমন কন্টেন্ট আপলোড করার আগে অত ভাবতাম না, ঠিক আছে কন্টেন্ট বানাই ইউটিউবে ছেড়ে দেবো, লোকে পছন্দ করলো বা না লাগলো সেটা খুব ব্যাপার নয়। তো এখন যেহেতু চারিদিকে তো ওইভাবেই প্রচার হয় যে বাংলার নাম্বার 1 ইউটিউবার, বাংলার সবচেয়ে বড় ইউটিউবার, সেখানে একটা বড় একটা এখানে ফিল করি যে মানে ছাড়ার আগে যে এটা কি মানে এইটা কি সেইটা টাচ
করতে পারছে সেই লেভেলটা যে এটা দেখে বলবে যে হ্যাঁ নাম্বার 1 হলে অনেকটা দায়িত্ব বেড়ে যায়। ঠিক যেমন বাড়িতে হঠাৎ করে তুমি এখন যেটা হয়তো ফিল করতে পারছো যে বাবার শরীর খারাপ হচ্ছে, মায়ের বয়স হয়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নাও তুমি একটা ফ্যামিলিকে রান করছো, তোমার দাদাও রয়েছে সাথে ডেফিনেটলি, কিন্তু নিজেরা বড় হয়ে যাওয়ার পর ওই ছায়াটা আমরা মিস করি। যে কোনো একটা ডিসিশন নিতে গেলে নিজেকেই ডিসিশনটা নিতে হয়। আমি বাবাকে কোনো হাসপাতালে ভর্তি করব এবং তার জন্য যে 5 লাখ টাকা আমি দেবো, এই 5 লাখ টাকাটা কি আমি আমার এফডি ভাঙিয়ে দেবো, নাকি আমার ক্রেডিট কার্ড থেকে দেবো, নাকি কারোর থেকে বন্ধুর থেকে ধার করে দেবো, নাকি আমার কাছে সেভিংস আছে? পুরো ডিসিশনটা নিজের। এই সেভিংসটাও কি আমি বাবার হাসপাতালের জন্যই করেছিলাম? মানে 6 মাস আগের ডিসিশনটাও তখন নির্ভর করে যাচ্ছে বড় হওয়ার সাথে সাথে। তো এই যে বাড়িতে আমরা একমাত্র ছেলে হওয়ার বা দুটো ছেলে হওয়ার বা বড় হওয়ার যে প্রেশারটা ফিল করি, সেটা যেই মুহূর্তে দাঁড়িয়ে প্রফেশনাল জায়গায় চলে আসে, যে লোকে বলছে তুমি 1 নম্বর, এবং তারপর তোমার একটা ভিডিওর উপর প্রেশার থাকছে, কন্টেন্টের প্রেশার থাকছে, তুমি এখন এমন কোনো ভিডিও বানাতেই পারবে না যে ভিডিওটাতে তুমি একটা প্রিমিয়াম লুক দিতে পারছো না, ওটা তোমার পক্ষে সম্ভব না। প্রেরণা আমাকে আগের দিন একটা খুব সুন্দর কথা বলেছিল যে গৌরবদা দেখো, ক্যামেরা অন করলেই সেটা ভিডিও হয়ে যায় না। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা বর্তমানে যেটা দেখি যে চারিপাশে প্রচুর ক্যামেরা অন করে আমরা এখন বিরিয়ানি খাচ্ছি, হাড় খাচ্ছি, এই খাচ্ছি, ওই খাচ্ছি। সেটা তো করা যায়, মানে চাইলেই আজকে থেকে করতে পারি। সেটাতে আমারই টাকা ঢুকবে, দুটো ব্র্যান্ড বলবে যে তোমার এই ব্লগটাতে আমার এই ব্র্যান্ডটা ইন্টিগ্রেট করে নাও, আমারই লাভ তাতে। কিন্তু আমরা যদি লং টার্মে দেখি, মানে জায়গাটায় পৌঁছানো, আমার যেটা মনে হয়, এটা শাহরুখ খানই বলেছিল আর কি, যে ওই জায়গাটায় পৌঁছানো বা লোকজন তোমাকে ওই জায়গাটা করে দেবে, ঠিক আছে, ওই যে ধরে রাখা তোমাকে বছরের পর বছর যে ওইটা রাখা, ওইটা আরো বেশি কঠিন। আমার মনে হয় ওই চাপটা খুব বেশি ফিল করি আর কি। থ্যাংক গড যে আমার মনে হয় যে অন্তরা অনেকটা হেল্প করে। ধর আমি বলতে পারি সেই কন্টেন্টের মধ্যেই থাকি, তো মানে আমি স্টুডিওতেই কাটিয়ে দিই মেজরিটি সময়। যে বেশিরভাগ পুরুষের কাজ বলতে পারি অন্তরাই করে, যেখানে ধর যা একটা পাইপ খারাপ হয়ে গেল বাড়িতে বা এসি সার্ভিসিং করাতে হবে, সেটা আমি কিন্তু এখনো জানি না যে সেটা কবে হবে, কি হবে, সেটা হয়তো সেইটা আমি হয়তো খুব লাকি যে সেইটা ধর ওই ব্যাপারটা প্রেশারটা আমার অনেকটা কেটে। পার্সোনাল লাইফ যখন বললি, মানে পার্সোনাল লাইফের ক্ষেত্রে এটা রিয়েলি ম্যাটার করে যে যখন তুমি অনেক রকম প্ল্যান বা অনেক দায়িত্ব কাঁধে নিয়ে থাকো, তখন তুমি এমন অনেক ছোট ছোট জিনিসে তাকাতে পারো না, যেটা হয়তো বাড়ির লোকেদের কাছে খুব ইম্পর্টেন্ট। একদমই তাই, মানে আই পার্সোনালি ফিল ইট। যেটা মানে ভাগ্যিস আমার বাবা মা এরা সবাই রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে এখন, নতুন সংযোজন আমার পরিবারে, ওরা সেটা থেকে আমার মনে হয় অনেকটাই পিছিয়ে। মানে বাকি বাড়ির ছেলেরা যতটা দায়িত্ব নিতে পারে বা যতটা করতে পারে, ছোট ছোট ব্যাপার যতটা ইনভলভ হতে পারে বাবার সাথে, হয়তো আমরা ততটা পারি না। মানে সেই দিক থেকে খানিকটা তো ব্যর্থ, মানে কিছু করার নেই। মানে যেই লাইফটা দিয়েছে এবার সেই লাইফটা নিয়ে গেছি। যেহেতু তোমার পুরো একটা সাইডকে মেনটেন করতে পারে, তাই তুমি ওর সাথে সেই সম্পর্কটা তুমি যখনই বিল্ড আপ করেছো, তখন তোমার কোথাও কি কষ্ট মনে হয়নি, বা তোমার মনে হয়নি যে বার্ডেন। না, কারণ একটা মানুষ যখন আমাদের সাথে থাকে এবং সে যদি শুধুই আমার বোঝা হয়ে যায়, সেই সময় তুমি তাকে কত টানবে, তুমি কত দূর পর্যন্ত নিয়ে যাবে তাকে। একদমই তাই। যখন সেই মানুষটা তোমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে দিচ্ছে, রিলেশনশিপ মানে তো শুধু আর ফিজিক্যাল সাপোর্ট নয়, মেন্টাল সাপোর্টটা দিয়ে দিচ্ছে এবং তোমার বাকি কাজগুলোকে কমপ্লিট করে দিচ্ছে, তখন তুমি অনেকটা ফিল করো যে হ্যাঁ, মানে আমার উপর অনেক বোঝা নেই, মানে আমি অনেকটা জায়গায় উল্টো দিকের লোকটার উপর ভরসা করতে পারি যে সে আমার দিকটা সামলে নেবে। একদমই তাই। আমার যে একটা আর্টিস্টের সাথে থাকা, বা যে ধর ও থ্যাংক গড যে ও আর্টিস্ট, ও আর্টটা বোঝে আর কি, সেই কারণে আমার মনে হয় সেইটা ওর কিন্তু মানে যারা ধর তোর যে ওয়াইফ, তার কিন্তু মানে বেশি আমার মনে হয় তোর থেকে বেশি সমস্যা তার হবে। তো তুই ধর বেরোলি, তো আর 5টা লোকের সাথে তো দেখা হয়ে গেল, তুই মজায় সময়টা কাটিয়ে দিতে পারলিস, তার কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আর কি। প্রিয়াঙ্কা কারণ প্রচুর স্যাক্রিফাইস করতে হয় আর কি। হ্যাঁ, প্রিয়াঙ্কা তো সবার আগে স্যাক্রিফাইস করে যেমন ওর খাওয়াটাকে, কারণ ওকে বলছে আরে আমাকে হঠাৎ করে এখন লোকজন চিনতে শুরু করে দিয়েছে, আমি যদি মোটা থাকি তাহলে কি করে হবে। তুমি ভাবো, এটাও কিন্তু একটা প্রেশার, এটা কিন্তু একটা প্রেশার যে আমি হঠাৎ করে, আমি এতদিন কোনো ইয়েতে ছিলাম না, আমাকে লোকজন এখন হঠাৎ আজ থেকে চিনে, এবং তারপর আমাকে রোগা হতে হবে, আমি বোধহয় মোটা হয়ে গেছিলাম, লোকে দেখে আমাকে একটা খারাপ কমেন্ট করছে, এটা একটা মেয়ের মাথার উপর অনেক বেশি প্রেশার পড়ে। সেটা তো আগে পেতো না, মানে হঠাৎ করে ধর এই ক্রিটিসিজম গুলো হঠাৎ করে, ও তো মানে ও তো তোকে বিয়ে করেছিল ভাই, এগুলোকেও বিয়ে করেনি, ওগুলোর সাথে ওগুলো পেয়ে যাচ্ছে আর কি। এটাই মানুষের ভালোবাসাও পাচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার। আপনারা সবসময় আমাদেরকে ভালোবাসেন, এই জন্যই বোধহয় আমরা আজকে একসাথে বসে পডকাস্ট করছি, এবং আমার মনে হয় যে আমরা দুজন যেই পডকাস্টটা করছি, এটা বোধহয় বাংলা ইউটিউবের সব থেকে ওল্ডেস্ট দুজন কন্টেন্ট ক্রিয়েটরের পডকাস্ট হতে পারে। একদমই তাই। যে আমরা অনেক পুরনো, অনেক আগে থেকে শুরু করেছি এই কাজটা, তুমি আমার থেকেও আগে শুরু করেছো। আমার আজও মনে আছে আমি তোমায় কল করেছিলাম, তখন আমার ভয়েস গুলো পপুলার হচ্ছিল খুব, আমার মোনোলগস গুলো, আমি মেট্রো করে যাচ্ছিলাম, এবং তুই তখন অন্য বোধহয় ভিজুয়ালস, কোনো ছেলে মেয়ে ভিজুয়ালস এ ভয়েসটা করতে, আমি বললাম ভিডিওতে তুই অ্যাপিয়ার হরে ভাই, নিজে কেন অ্যাপিয়ার হচ্ছিস না। আমাকে বললো যে আরে তুই ভিডিও কর, তুই কি অন্যের ছবি ইউজ করছিস। তো তারপরে আমি আমার ভিডিওস দিয়েছিলাম, এন্ড আফটার দ্যাট কেটে গেল দেখ কত, মানে সেট সেট করে 5 বছর 5। আমি বলছি তো যে হঠাৎ করে অনেকটা তাড়াতাড়ি টাইম কেটে গেছে, বড় হয়ে গেলাম।
বলো কিরকম, কি দায়িত্ব নেবে এরপর বেরিয়ে? এরপর তোর তো আমার তো বিয়ে শাদী করতে হবে ভাই। জানি না, ঠিক নেই, হয়তো এই বছর পরে বছর হতে পারে, জানি না। করে ফেলো। কোথায় করবে? আমি তো ভাই চুপি সারে একদম প্রাইভেটলি সাইন করে নমস্কার, চুপচাপ। মানে আমার এইটা শুধুমাত্র যে বঙ্গায় হয়ে গেছি, আমার ক্রাউড খুব পছন্দ না তেমনটা নয়। মানে আমি ছোট থেকেই ধর আমি যেই ওই মফস্বলে বড় হয়েছি ধুবুলিয়ায়, সেখানে খুব মানে গাড়ির আওয়াজই খুব কম, পড়াশোনা করেছি খুব নিস্তব্ধে। তো ছোটবেলায় একবার এসেছিলাম কলকাতা ভাই দুর্গাপূজা দেখতে, আমার এখানে কাকুর বাড়ি আছে টালিগঞ্জে। তো ওদের বলেছিল খুব ভালো পুজো হয় কলকাতায়, পুজো দেখতে। ওই বেরিয়ে আমি বলেছি না ভালো আছে, আমাদের দুর্গাপুজোর দুর্গাপুজো অনেক ভালো, লোকজন কম। যেমন ধর কৃষ্ণনগরে আমাদের বাড়ির পাশেই জগদ্ধাত্রী পুজো খুব বড় করা হয়, আমার ধর এখান থেকে 20 মিনিট বাড়ি থেকে, আমি সারা জীবনে একবার গেছি ভাই। হ্যাঁ, তো সেইটা এত কম মানে এমনি বাইরে বেরো না, বেশি বেরো না খুব একটা না, মানে তুই জানিস মানে গেম খেলে কাটিয়ে দিই, সিনেমা দেখে কাটিয়ে দিই। আমরা প্রচুর ফিফা খেলেছি এক সময় কিরণদার বাড়িতে, গৌরব অনেক হেরেছে আর কি বন্ধু। আরে আমার কনসোলটা আলাদা ছিল, ওর কনসোলটা আলাদা, এই জন্য এখন তো বেটার প্লেয়ার হয়ে গেছে। আমরা একটা এই চ্যালেঞ্জটা একটা করব, একটা আমি এখন খেলি না, আমারও খুব কমে এসেছে। আমি অনেকদিন ধরে ডিসিশন নিচ্ছি যে আমি কি একটা PS5 কিনবো নাকি কিনবো না, আমি একটা কথা বলি এবার PS5 ব্যাপারটা তোকে বলি। PS5 কিন্তু যে খুব গেম খেলতে পছন্দ করি বা গেম খেলবো সেই পারপাসে কিন্তু কেনা নয়। যখন এইটা মানে বলতে পারিস যে আমি যখন 12 বা স্কুলে কাটাচ্ছি, তখন আমাদের বন্ধুরা সব গেমিং কনসোল কিনছে, ধর মাকে এসে বলছি যে গেমিং, ওই তখন মনে হয় সেই করে ওইটা কিনতে একটু চাপ খেতে হচ্ছে আমাদের। আমি বাবাকে বললাম যে একটা গেমিং কনসোল বাবা ধর অনেক এক সপ্তাহের সাথে করে অনেকদিন পরে ওটা এনে দিল, ওটা অনেক খেলতাম ওটা দিয়ে। তো এইটা বলতে পারিস যে যেদিন টাকা হবে PS5 আমার বাড়িতে থাকবে, আমার নাইকি জুতো থাকবে ভাই, এই থাকবে, মানে এগুলো যে দেখে না, মানে যখন ওই প্রথমবার গরম টাকা আসে আর কি। ঠিক তখন তুমি ফার্স্ট প্রচুর টাকা কামালে, ফার্স্ট 1 লাখ টাকা যেদিন কামালে, সেদিন সবার আগে কি করেছিলে? এই তো বললাম যেগুলো ধর এগুলোই কিনেছিল, পরপর ছিল ঠিক করা। সেদিন 1 লাখ টাকা আর আজকের 1 লাখ টাকার ভ্যালু ডিফারেন্স কি তোমার কাছে? অনেক। আমি যখন আমার মনে হয় যে প্রথম ব্র্যান্ড নিয়ে কোনো ভিডিওতে আমাকে 7,000 টাকা দিয়েছিল একটা ডিও, যে পারফিউমের জন্য, সেটা আমাকে ঠকিয়েছিল ধর। তখন ধর বুঝতাম না যে কত টাকা বলা যায়, কত টাকা কি করা যায়। তখন সেই 7,000 টাকাটাই অনেক ভাই, যে প্রথম আমি একটা আমার ফেস দেখে আমি একটা জিনিস কাউকে ইউজ করতে বলছি, সেটা থেকে লোকজন ইউজ করো, সেজন্য ব্র্যান্ড সেইটা টাকা দিচ্ছে অনেক। সেই 7,000 টাকাটা অনেক। এখন তো মানে ধর সেই লাখ টাকাটা তো হয়তো, সেই 7,000 টাকাটা হয়তো লাখ টাকা তো ফিল করা যাবে না, হয়তো দেবে না, হয়তো না। তো ইনিশিয়ালি ধর যখন আমার নয় ছেলেদের খুবই লিমিটেড আমার নয় জিনিসপত্র কেনার স্বপ্নের, আমার খুব মিডল ক্লাস স্বপ্ন ছিল এই যে PS5 এগুলো কিনবো। একটা সময় পরে দেখছি যে যেগুলো চাইছিলাম সেগুলো সব কিনে ফেলেছি, এইবার কি করবো? এখন তোমার কি চাই 2025-এ? এখন আমার মনে হয় যে একটাই রিকোয়ারমেন্ট, সত্যি বলতে, এই যেমন ধর অন্তরা দুবাই গিয়ে আসলো, দুবাই ঘুরতে গেছিলো, তো বলছিল বারবার করে যে চলো দুবাই ঘুরে আসি। আমার ওই বড় বিল্ডিং চাকচিক্য ওই ব্যাপারটা খুব একটা টানে না ধর। আমারও না। ইনিশিয়ালি ভাবতাম যে হয়তো টানবে, হয়তো টাকা পয়সা থাকার পর এগুলোই করতে ইচ্ছে করবে। তো আমার মনে হয় যে সেরকম কিছু হয় না। আমার অরিজিৎ সিং খুব ইন্সপায়ার করে যে ভাই ওর কি আছে, টাকা যা আছে ভাই, থাকবো আমি তো মানুষ, আমি যাই ছোটবেলা বড় হয়েছি সেভাবেই থাকবো। মানে আমার যেমন জীবনে খুব ইচ্ছে যে আমি যদি পারি 10টা দিন শুধু সুইজারল্যান্ডে কাটাবো, শুধু, মানে কোথাও যাবো না, একটাই ভিডিও করবো না, ব্লগ করবো না, আমি নিজে ব্যক্তিগতভাবে। এইটা একটা এখন আমার মনে হয় যে একটা বড় বাড়ি চাই ভাই, যেখানে থাকতে পারবো আরামসে। তুমি বলছো পাটুলিতে দেখ, বলছি যেখানে আমার বাবা মা থাকতে পারবে, অন্তরের বাবা মা থাকতে পারবে, এবং ধর 20টা বিড়াল পালবো, গরু থাকবে, খামার টামার থাকবে, ছাগল থাকবে, ফার্ম হাউস বলছো, আমি তো তখন একটা ফ্ল্যাট ভাবছিলাম। মানে এটা তো আপাতত নিজের থাকার জন্য, এটা তো একদম বলছি এক্সট্রিম, মানে যেটা তো লাস্ট টাইমে থামতে চাই, ওখানে হয়তো আলটিমেট সুখটা আমি হয়তো পেতে চাই ওখানে। গরু ফার্ম হাউসের ইন্সপিরেশনটা তোমার মধ্যে আছে বিকজ তুমি ছোট থেকে দেখেছো। আমার যেমন এইটা কখনো কল্পনাতেও আসে না, বিকজ আমি কখনো দেখিনি। আমি তো বড়ই হয়েছি এরকম জায়গাতে, প্লাস পেটেরও কিন্তু মানে আমার আগে সেরকম বিড়াল দেখলে এরকম পা দিয়ে সরিয়ে দিতাম, বিড়াল হলো জ্বালাতে। একটা জিনিস তোমাকে বলি, এটা একটা অদ্ভুত মানে তথ্য, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যালি বিড়াল স্ট্যান্ডস ফর রাহু। আচ্ছা, ওকে। আর রাহু হচ্ছে একদম নিউ মিডিয়া। আচ্ছা, রাহু নিউ মিডিয়া, ফেসবুক, ইন্টারনেটকে রিপ্রেজেন্ট করে, আর বিড়ালও রাহুকে রিপ্রেজেন্ট করে। সো বলে যে একজন মানুষের যদি রাহু বেটার হয় এবং যদি বিড়াল তার জীবনে আসে, তাহলে তার নিউ মিডিয়াতে ফ্লারিশ করার জায়গা বেড়ে যায়। সেটা এবার জানি না, ওই অ্যাগেইন এটা একটা জাস্ট কিন্তু বেটারই হয়েছে। মানে আমার জীবনে কুটুবুতু আসার পর থেকে তো অনেকটাই আমার মনে হয় যে তোমার হয়েছে জীবনে বেটারমেন্ট হয়েছে, সেই সময় বেটারমেন্টই হয়েছে। আমার লেভেলেও যেমন হয়েছে, আমার যেমন অ্যালার্জি ছিল ভাই, মানে আমি সকালে উঠলে হয়তো 20টা হাঁচি দিয়ে তারপর দিনের কাজ শুরু করতাম। আমার সেম ঠিক হয়ে গেছে ভাই। তোমার বাড়ি থেকেও তো কতবার দেখেছো যে আমি ফ্যাচ করছি, ঠিক হয়ে গেছে ভাই।
তো তোমার ওটা ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আমারও ঠিক হয়ে গেছে এটা। এটা মানে যে ওরা কিছু মানে ওদের কোনো এনার্জি আছে বা কিছু হয়তো সাইন্টিফিক্যালি কিছু কারণ থাকতে পারে যেটার জন্য ঠিক হয়ে যায়। তো এমনিও মেন্টালি অনেক মানে বাড়ি ঢুকলে মাথায় থাকে যে দুজন আছে যারা নাচতে নাচতে আসবে আর কি। তো সেইটা আমার বেলালের প্রতিও ভালোবাসা ছিল না, এটা আস্তে আস্তেই থাকতেই অন্তরে নিয়ে এসেছিল আর কি। দুজনেই রেস্কিউ করে আমাদের বাড়িতে যেজন থাকে। তারপর থেকে আমার মনে হয় যে বাকি প্রাণীরা থাকলে আরো বোধহয় মজা পাবো আর কি। সেটা আলটিমেট মনে হয় যে আলটিমেট ফর্ম হয়। দায়িত্বও থাকে অনেকটা, প্রেশারও থাকে অনেকটাই অনেক। বিশেষ করে একটা ওরা যখন সন্তান পালার মতোই। ছোট থাকে সেই সময় অনেক বেশি দায়িত্ব। সন্তান পালার মতো একটা মানুষ একদম বড় করার মতোই। আমার Same. বাড়িতেও তো দেখুন না, হাত ফাত পুরো দাগ করে দিয়েছে। তোমারও তো সেম কেস মনে হয়? কাটতেই থাকে ধরে, এই যে নিউটার করে নিয়েছে সেবার হ্যাঁ, এইবার ঠিক। পালাবে না অন্তত। এটা তো পালানো ধান্দা। তারপর তোমার নেশার ভূতে উন্মেশদার সাথে এক্সপিরিয়েন্স কেমন হলো? উন্মেশদার সাথে ধর উন্মেশদার আবার লম্বা গল্প ধর। যেমন তো তোরা আমার অনেক আগের পরিচয়, উন্মেশ দ্বারা ইউনিক সোল প্রোডাকশন বলে একটা ইউটিউব চ্যানেলে শর্ট ফিল্মস বানাতো। বুড়ো জনসন, মেশিন ম্যান, মেমোরি মেশিন বলে এইসব শর্ট ফিল্ম বানাতো। সাল তখন 2014-15 ধর। আমি তখন স্কুল থেকে কলেজে বোধহয় উঠেছি, আর এই ফিল্ম মেকিং টেকিং খুব ভালো লাগে, এইসব বানাতে চাই, এইসব মনে হতো। আমি অদ্ভুত দেখতাম যে ইউটিউবে একটা ছেলের একটা প্রোডাকশন হাউস এরকম ইন্ডিপেন্ডেন্ট শর্ট ফিল্ম বানায়। কে রে, খুঁজে দেখলাম যে ডিরেক্ট করে উন্মেশ গাঙ্গুলি বলে একজন। তো তার প্রোফাইল ফেসবুকে খুঁজে বের করেছি 2015 সালে আমার মনে আছে। যে উন্মেশ দাকে আমি টেক্সট করেছি যে তোমার শর্ট ফিল্মস আমার খুব ভালো লাগলো, এরকম করতে থাকো, বাংলায় তো এই ধরনের কাজ খুব কম হয়। দিয়ে সেই কথা হলো, থ্যাংক ইউ বললো। তারপর আমার মাথা থেকেও বেরিয়ে গেছে এমন কারোর সাথে আমার কথা হয়েছিল অল। তারপর তো আমি ধর ফেসবুক পেজ খুললাম, দা বঙ্গাই জার্নি শুরু হলো, এটা ভিডিও বানালাম। হঠাৎ করে দেখলাম যে বাঁকুড়া মিমস বলে একটা মিম পেজ খুব ভাইরাল হচ্ছে এবং খুবই কুখ্যাত তাদের মিমস। হ্যাঁ, এখন যে কারণে অ্যারেস্ট হয়ে যাচ্ছে উন্মেশদা, অ্যারেস্ট হয়ে যেতে পারতো সেই সময় হলে, কিন্তু উন্মেশদা অ্যারেস্ট হয়ে যেত। হ্যাঁ, সেই সময় আজকের পরিস্থিতি থেকে উন্মেশ অ্যারেস্ট হয়ে যেত, যা মিম বানাতো উন্মেশদারা। তো সেই অর্থে আমি তখন জানি না এই পেজের পেছনে গিয়ে, তাও জানতাম না। তারপর তোর ইউটিউব চ্যানেলটা খুললো, উন্মেশদা, তখন আমার উন্মেশদার নামটা চেনা এটা কোথায় আমি। তারপর আমি দেখলাম যে আমাদের ইনিশিয়ালি কথা হয়েছে এবং উন্মেশদার শর্ট ফিল্ম আমি তখন আমার ফেসবুক পেজে ধর শেয়ার করেছিলাম যখন আমরা বঙ্গ চালাতাম। পেজটার নাম কি ছিল জানি? বং নোটিফিকেশন। নোটিফিকেশন, রাইট। তো সেই সূত্রে এবার মনের ডায়েরি, মনের সৌরভদার মনের ডায়েরি, তারপরে অনেক পেজ ছিল সেই সময়। কিন্তু ফেসবুক পেজ তখন, এখন যেমন ইউটিউব চ্যানেলের একটা ব্যাপার, তখন ফেসবুক পেজের লাফালাফি এইসব অনেক পেজ ছিল। তারপর উন্মেশদার ফিল্ম মেকিং ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো এই উন্মেশদার সাথে বলতে পারিস যে তোর সাথে, উন্মেশদার সাথে, রাহুলের সাথে, মানে ইউটিউব কমিউনিটির সবার সাথে, মানে ইনিশিয়ালি হয়তো খুব কম সংখ্যক ছিল বলে সবার সাথেই চেনা পরিচিত ছিল, মুন্নাদি, বাপনদা, সবার সাথে। তো এখন এই মুহূর্তে মানে প্রতিনিয়ত দেখা হয় উন্মেশদার সাথে, হয়তো কাজের সূত্রে দেখা হয়, এর সাথে দেখা হয়। তো সেই ক্ষেত্রে আমার এই এটা লেখার পর আমার মনে হচ্ছে যে ইউটিউব কমিউনিটিতে অ্যাক্টিং, অভিনয় এই মুহূর্তে ফুল ফ্লেজড তো উন্মেশদাই করছে আর কি। ভালো অ্যাক্টিং করে, খুব ভালো অভিনয় করে, খুবই ভালো অভিনয় করে। এবং নিয়ার ফিউচারে আমার ইচ্ছে যে সব ইউটিউবারদের সাথেই এই একটা করে গল্প, যেটা ভালো বাজেট, যেখানে অনেক লাখ টাকা খরচা করে আমি বানাবো, সেখানে কোলাব করেই আমি বানাবো বাকিদের সাথেই আর কি। সেটা প্ল্যান আর কি। এবং উন্মেশদার সাথে কাজ করতে বরাবরই ভালো লাগে, মানে আমাদের ওই যেইটা অন স্ক্রিন দেখা গেছে, ইন্টেলেকচুয়াল, মানে ওর সেই শার্পনেসটা আছে। এবং যেটা অন স্ক্রিন দেখা গেছে ওই ধর ওই পেছন লাগা রাখার পরে, সেটা আমাদের অফ স্ক্রিনও তাই খুব একটা অসুবিধা হয়নি সেটা পুল অফ করতে গেলে। তো আমরা এলো ওরকম আর কি। তোমার নিজের ব্যাপারে সব থেকে বড় রিউমার কি শুনেছো এখন অবধি? বড় রিউমার হচ্ছে আমাকে কেউ রোস্ট করলে তাকে আমি নাকি স্ট্রাইক দিয়ে দিই, এইটা একটা শুনেছি। এইটা আমি বোঝাতেই পারি না যে আমার ভিডিওটা ধর নেশার ভূত বানালাম আমি এত লাখ টাকা খরচা করে, সেটা কত খরচা হয়েছে নেশার ভূত করতে গিয়ে, মানে বলতে পারবে অন স্ক্রিন? 3-3.5 তো হয়ে যায় ভাই। 3-3.5 লাখ, মানে একদম এক্সাক্ট আমি ফিগার জানি না, অন্তরা ইপি ছিল কাছাকাছি, ওরকম কাছাকাছি। ধর কত বড় টিম কাজ করেছে সব মিলিয়ে? তো কিছু সিনে ধর শুটে 30 জনও প্রেজেন্ট, আবার কিছু ধর 7 জন 8 জন মিলে করা। কিন্তু মেজরিটি টাইম ধর 3 দিন আমরা নামিয়ে দিয়েছি বলতে পারিস, টানা চলেছে 3 দিনটা। ওইভাবে হিসাব করলে 3 দিন নয়, ধর 24 ঘন্টার মধ্যে টানা শুটই চলছে 19 ঘন্টা এরকম। তো সেখানে ফ্লোরে ধর এরকম 30-35 জন সবসময় লাইট পাই। আমরা তো প্রপার লাইট এখান থেকে টলিউডে যারা লাইট ইউজ করে তাদেরই হায়ার করেছিলাম, প্রপার সব নিয়েই করা আর কি। তো কেউ ছিল বড়ই, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে কন্ট্যাক্ট করতে হবে তোমার সাথে আমাকে। মানে হ্যাঁ, তুই তো বানাই বলছিস হরার শর্ট ফিল্ম, আমি বলছি তোর কাছে তো সেই দর্শকটাই আছে রেডি যারা হরার সেই কন্টেন্ট গুলো দেখতে চায়। এমন তুই খুব ভালো লিখিস, লিখে একটা নিচে ডেট করে বানা। হ্যাঁ, দেখছি ওরকমই কিছু একটা ভাবছি, দেখা যাক কি হয়। আমি আমার কেরিয়ারকে যখন অবজার্ভ করি তখন আমি কয়েকটা জিনিস দেখেছি। ফার্স্ট, ওই তুমি যখন বললে যে সরলতার সাথে একসময় আমরা ভিডিও বানাতাম, তখন সরলতার সাথে প্রচুর ব্লগসও বানিয়েছি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই যে ভ্লগ দিতে দিতে একটা সময় আমার ভ্লগটার কিন্তু পপুলারিটি পড়ে গেছে। মানে আমার মনে হয়েছে সেটা, যে ভ্লগটা আমার যেটা পোটেনশিয়াল
যেটা আমার ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টের মাধ্যমে তো আজকে আমি একটা ভিডিও দিলে 5 লাখ 6 লাখ মিলিয়ন ভিউ চলে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমি কেন 50,000 বা 60,000 ভিউতে আটকালাম? তার মানে আমি কোনো একটা জায়গায় নিজের প্লাস পয়েন্টটাকে ব্যবহার করলাম না, আমি জাস্ট নিজেকে দেখালাম কোনো একটা কিছুর জন্য। তারপর আমি ভ্লগ করা প্রায় 1.5 বছর 2 বছর বন্ধ করে দিলাম, আমি একদম করছি না। চ্যানেলটাতেও আমি কিচ্ছু দিতাম না, চ্যানেলটা জাস্ট ডেড হয়ে পড়েছিল। এবার আমি ভেবেছি সেই সময় হয়তো ওকে নাও দিস ইজ দ্য টাইম, যে সময় হয়তো এবার আর বাংলার লোক আমার প্রতি অতটা ইন্টারেস্টেড নয়। আমি এটা ভাবলাম যে হতেই পারে যে আর আমাকে দেখতে তারা অত পছন্দ করছে না। বাট আফটার দ্যাট আমি যখন ব্লগ দেওয়া বন্ধ করলাম এবং আমি জাস্ট আমার যেটা প্লাস পয়েন্ট, যেটা আমার মনে হয় যে আমি চোখ বন্ধ করেও একটা গল্প বলতে পারি। আমার মনে হয় যে আমি কোনো একটা গল্পকে একবার পড়ে নিলেও সেই গল্পটা আমি কারোর সামনে গিয়ে 1 ঘন্টা ধরে পিচ করতে পারি, এটা আমার প্লাস পয়েন্ট। তো আমি যখন প্রেত কথাকে পডকাস্টে শিফট করে দিলাম, দেন আমার এই চ্যানেলটাতে যদি আমি পডকাস্ট না দিয়ে আমিও ভিডিও বানাই, তাহলেও আমি সেম রিটেনশনের ভিউয়ারশিপই পাবো এবং পেয়েছিও, তার থেকে বেশি পেয়েছি। দ্যাট মিনস লোকে আমাদেরকে তখনই দেখে যখন লোকে আমাদের কাছ থেকে কিছু ভ্যালু পায়, এবং আমার তখন আবার বিশ্বাস হলো যে ওকে না, মানে ব্যাপারটা ওটা নয়, ব্যাপারটা আমি যেটা দেখাচ্ছি সেটা হয়তো ইন্টারেস্টিং নয়। তো তারপরে আমার মোটিভেশনাল ভিডিওস যখন আমি একসময় বন্ধ করে দিলাম, আমার মনে হলো যে এখন আমি আর দেবো না। এই সময়টায় আমার মনে হয়েছে যে আমার নিজেকে আরো ভাঙা উচিত, মানে আমার নিজেকে আরো জানা উচিত, আরো নতুন করে কিছু ভাবা উচিত, নতুন ভাবে করা উচিত। একই জিনিস করতে বেশি দিন ভালো লাগে না। আমি যখন ইনস্টাগ্রামে যখন আমার এক একটা ভিডিওস দিই, তুমি যেটা বললে যে লোকে দাঁড়িয়ে যাবে, আমার মোটিভেশনাল ভিডিও আসলে সবসময় সেটা হয় 3 মিলিয়ন 4 মিলিয়ন ভিউয়ারশিপ চলে যায় বাংলার বুকে দাঁড়িয়ে। তো তখন আমি সেই কনফিডেন্সটা পাই যে ওকে, মানে কন্টেন্ট মানে এটা না যে সামথিং আমি জাস্ট দেখেই যাচ্ছি, কন্টেন্ট সেটা যেটা আমাকে রিপ্রেজেন্ট করছে যে হু অ্যাম আই। তো আজকের দিনে দাঁড়িয়ে তুমি বাংলা ইউটিউবকে কিভাবে দেখছো, যে আজ থেকে 10 বছর বাদে বাংলা ইউটিউব কন্টেন্টের দিক থেকে কতটা এগোতে পারে? এবার তুই যেটা বললি সেটা আমি একটু কন্টিনিউ করতে চাই। মানে আমাকে অনেকে বলে যে তুমি তো বাংলায়, আমার মনে হচ্ছে যে তোমার ক্রেজ কমে যাচ্ছে, তোমাকে নিয়ে লোকের আর ইন্টারেস্ট নেই। হ্যাঁ, এটা তো প্রতি রাতে মনে হয়, মানে এটা তো একটা ফেজ, মানে এটা তো হ্যাঁ আমাদের সবসময় ভয়টা থাকে যে লোকে হয়তো আমাদের আর পছন্দ করছে না, কিন্তু সব থেকে ডিপটা, যেই ডিপটাতে তোমার মনে হয়েছে যে মেবি আমি খুব টেনশনে পড়ে গেছি। এইটা আমার মনে হয় যে আমি যেটা বলছিলাম, ধর আমাকে বেশ কয়েকজন বলেছিল যে তুই তো বঙ্গাই ভাই, তুই ভিডিও দিলেই ভিউ দেবে, তুই এত বদার্ট কেন? আমি আবারও তাদের বলতে চাই, মানে এইভাবে কিন্তু হয় না আর কি, যে আমি একবার ভিডিও বঙ্গাই হয়ে গেছে, আমি যাই দেবো তার লোক দেখবে, এই যে একটা বিশ্বাস লোকের যে আমার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তারপর তো আমি পপুলার হয়ে গেলাম, তারপর আমি যা দেবো তার লোকে দেখবে। এইটা তোমাকে সেই শেষ দিন অবধি, মানে যবে থেকে শুরু করেছো আর কি, শেষ দিন অবধি যতদিন তুমি টিকে থাকতে চাইছো, যতদিন তুমি এন্টারটেন করতে চাইছো, ততদিন সেই মাথাটা ঘামাতে হবে, চুল উস্কো শুস্কো করতে হবে যে আমি কি করছি, এটা কি সেরকম কোনো ভ্যালু প্রোভাইড করছে। তো সেইটা করলে আমার মনে হয় যে ওইটা কোনোদিন হয় না যে আমি বঙ্গা হয়ে গেছে সে চাললে ভিডিও হবে। তো সেক্ষেত্রে হ্যাঁ, আমার একটা সময় পরে মনে হয়েছে যে এটা তুই যেটা জিজ্ঞেস করলি, সেইটা 1-1.5 বছর আগেই এই ফেসটা আমার এসেছিলো। ধর আমার মনে হয়েছিল যে আর বোধ হয় মানে ওই ম্যাজিকটা আর সেইটা নেই। আমার মনে হয় যে এত বছর ধরে করছি, আর বোধ হয় লোকে বিরক্ত যে আরে ভাই অনেক দেখেছি বঙ্গাই, অত নতুন অনেক ট্যালেন্টস আসছে, তাদের দেখতে চাই ভাই, একই ফেস কত দেখবো আর কি। প্লাস ধর আমিও আজকে আমরা রিয়েলাইজও করলাম আমরা বড় হয়ে গেছি, তারপর কদিন বাদে হয়তো আবার একটা পডকাস্টে বলবো আমরা বুড়ো হয়ে গেছি। প্লাস আমার মনে হয় যে আমারও মনোটোনাস লাগতো একটা সময় যে আমি যেটা বানাচ্ছি সেইটা ওই অ্যাগেইন বড় হওয়ার সাথে সাথে আমার মনে হয় যে ভ্যালু কি প্রোভাইড করছি আর কি, কন্টেন্ট মজা তো কন্টেন্ট বানাচ্ছি। সেই ক্ষেত্রে ধর বলতে পারি তখন এই সিলেবাসের বাইরে বলে যে এই সিরিজটা নতুন শুরু করি, যেখানে টাকা নিয়ে ধর আলোচনা করলাম, এইসব সিরিজের প্ল্যান তখন মাথা থেকে আসে যে কিছু নতুন কিছু শুরু করি ভাই, একই জিনিস নতুন করে, যেমন ধর এই গরম কাপড় চরম নতুন শুরু করা বা নেশার বোধ এই ধরনের প্রোডাকশন নতুন শুরু করা। তো আমার মনে হয় যে সেইটা নিজেকে ভাঙতে হবেই। যারা বিশ্বাস করে যে একবার কেউ পপুলার হয়ে গেলে তার কোনো চাপই নেই, নতুনদের সমস্যা, সেটা একেবারেই নয়। মানে যারা ফেসবুকে আমার ব্লগে প্রচুর ভিউ আসছে, মানে আমি সারা জীবন এটা করে খেতে পারবো। ফেসবুকে তো একেবারেই না, ফেসবুক একদম বিশ্বাস করবেন না। ফেসবুক বলেছিলাম, আমি জানি না কেন, মানে আমার ফেসবুক থেকে আমার চাকরি চলে যেতে পারে। আমি কথাটা কতজনকে যে বলেছি ভাই ডোন্ট রিলাই অন ফেসবুক জাস্ট খুব অ্যালগরিদম খুবই উইয়ার্ড আর কি। মানে আজ তোমার 1 মিলিয়ন আসবে, কাল তোমার 100 না আসতে পারে, যেটা হয়তো ইউটিউবে ঘটবে না। ইউটিউবে হয়তো 1 মিলিয়ন আসে, সেটা 5 লাখে নেমে এলো। একটা জিনিস হচ্ছে শর্টস ভিডিও। যারা ভাবছে শুধু শর্টস ভিডিও করে আমি অনেক বড় কিছু একটা করে নিচ্ছি, তারা জানেও না কালকে কত বড় একটা গাড্ডা তাদের জন্য। তারা অলরেডি আমার মানে রিয়েলাইজ করে গেছে। ধর আজ থেকে যখন শর্ট লঞ্চ হলো, তখন যেই কোটি কোটি শর্ট ক্রিয়েটার্স আছে যারা কিনা বড় ভিডিও বানালেও চলবে। আমি যেমন প্রেরণাকে বলছি বা নীলাঞ্জনের কথা বলছি, কিন্তু শর্টস থেকে কিন্তু সবারই ভিউজ কমে এসছে, ভিউজ একটু কমেছে, কিন্তু তাও প্রেরণা বা একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে। আমার যেটা মনে হয় যে ইউটিউব যে ফেজ গুলো যে বদলাচ্ছে, এই আজকের দিনের ফেজে দাঁড়িয়ে ওরা রিয়েলি পপুলার মুখ।
একদমই মানুষের কাছে, একদম এবং তাই। ওরা রিলস এর মাধ্যমে পপুলার এবং মানুষ ওদেরকে ওইভাবেই দেখতে অনেক বেশি পছন্দ করে। সেইটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে নিজের ব্র্যান্ড অডিয়েন্স তৈরি করে ফেলেছে ওরা। তুমি তারপরে সে যেই প্ল্যাটফর্মেই যাবে, হয়তো ইনস্টাগ্রাম, আজ ইনস্টাগ্রাম বন্ধ হয়ে গেল, কাল ইউটিউব বন্ধ হয়ে গেল, হয়তো অনেক এরকম চ্যানেল আছে ধর তাদের কোটি কোটি সাবস্ক্রাইবার্স, যদি আজকে ইউটিউব ব্যান হয়ে যায় তাদের খুঁজে পাবি না, কারণ নাম হয়তো মনে নেই, কেউ খুঁজবেও না যে লোকটা কত ছিল, তো মাথায়ও নেই। কিন্তু আমার অনেকেই আছে যাদের হয়তো 5 লাখ সাবস্ক্রাইবার, 2 লাখ সাবস্ক্রাইবার, তাদের মানে ব্র্যান্ডিং এত ভালো, হয়তো আজকে ইউটিউব ব্যান হয়ে গেলে নতুন জায়গায় গিয়ে অন্য প্ল্যাটফর্ম খুললে মানুষ তাদের খুঁজতে চলে যাবে। আমার সেইটাই সবচেয়ে বেশি ফোকাস করা উচিত রাদার দ্যান নাম্বারস। এই সাবস্ক্রাইবার্স এখন একদমই ম্যাটার করে না, মানে সাবস্ক্রাইবার নাম্বার একদমই ম্যাটার করে না এখন। ঠিক কথা, একদমই নয়, মানে এই যুগে দাঁড়িয়ে তো একদমই নয়। মানে যেখানে এখন ইনস্টাগ্রামের অ্যালগরিদম তো হয়তো খেয়াল করেছি যে কোনো রিল, র্যান্ডম রিল, তার 500 হয়তো ফলোয়ার্স, তার র্যান্ডম রিল অ্যালগরিদমে সেট করে দেবে আর কি। তো এখন ওই অ্যাটিটিউড নিয়ে থাকা যায়, আমি অ্যাকচুয়ালি ক্রিয়েটার, সেটা একটা চাপের আছে ভাই, কাজ করে দাও, ফাটিয়ে কাজ করে। আমি অনেক কিছু দেখেছি, যেমন আমার যখন ফার্স্ট 1 লাখ 2 লাখও সাবস্ক্রাইবার হলো, সেই সময় আমি এখানে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতাম। আমি ভাবি যে যদি 2025-এ কারোর 2 লাখ সাবস্ক্রাইবার হয়, তাকে আমি হাফ প্যান্ট পরে ঘুরতে কোনোদিনও দেখতে পাবো না। কিন্তু তোর কি এটা মনে, মানে তোর ক্ষেত্রে কি এটা ঘটেছে যে মানে নতুন পপুলারিটি আসার পরে মাথায় চড়ে যাওয়ার ব্যাপারটা? মানে আমার কিন্তু ঘটেছে আর কি। আমি মানে ধর ইনিশিয়ালি যখন পপুলার হচ্ছি ভাই, মানে এটা বলা হয় যে হাম্বল থাকা উচিত, গ্রাউন্ডেড থাকা উচিত, কিন্তু আমি এখন রিয়েলাইজ করি হাওয়ায় তো উড়েছি ভাই। মানে সেটা হয়তো সবার ক্ষেত্রে ঘটে কিনা জানি না। মানে তোমার ক্ষেত্রে কি হয়েছিল বলো, তারপর আমি বলছি। মানে নিজেকে আমি প্রচুর ঘন ভাবতে শুরু করে দিয়েছিলাম যে মানে আমি বিধাতা, আমি সবাই ফোন ধরতে না কারণ ফোন ধরার ব্যাড হ্যাবিট এখনো আছে ভাই, সেইটা আলাদা বিষয়। কিন্তু আমারও এটা আছে, আমি মানে ভালো লাগে না একটা সময়। হ্যাঁ, মানে ওই অ্যাগেইন ওই ক্রাউড পছন্দ না, বা হয়তো আমি প্রচন্ড ইন্ট্রোভার্ট, সেই জন্য মেবি টেক্সটে আমি বেশি কমফোর্টেবল, টেক্সট করে আমিও তাই। তো সেইটা তো ইনিশিয়াল হয়েছিল, ভাই মাথায় চলে গেছিল আর কি। আমি সব তারপরে আর কি ওই থাপ্পড় মেরে বোঝায় না, থাপ্পড় খেলে কি থাপ্পড় খেলাম ধর কারোর সাথে বিটি হয়েছে যেটার জন্য তুমি মনে করেছো যে ভাই না, মানে ধর কোনো কন্ট্রোভার্সি হলো, আবার আমি ধর ভেবেছি পুরো জনতাই আমার, আমি যা বলবো তাই সব ঠিক, তখন একটা অন্য পার্সপেক্টিভ ধর শুনছি এবং আমার ওইটাও ঠিক লাগছে। সমস্যা হচ্ছে ওইটা হয়েছে, ধর ওই পার্সপেক্টিভটা ঠিক লাগছে, আমার এগেইনস্টই বলছে কিন্তু আমার হচ্ছে ঠিকই তো বলছে। তখন তো মনে হচ্ছে যে না, মানে অনেকের কাছে অনেক পয়েন্ট অফ ভিউ আছে যেগুলো তো আমার সাথে ম্যাচ করবে এবং তারা ঠিক সবসময় যে আমি হনু বা আমি ঠিক তা তো নয়। কন্ট্রোভার্সির ব্যাপারটাতে আমি আলতু ফালতু লোককে রিপ্লাই করে ফেলি মাঝে মাঝে। আমি মানে যদি কেউ রিয়েলি মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, আমি কারোর সাথে আমি কোনো উত্তর দিতে পছন্দ করি না, আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে পছন্দ করি না, কিন্তু আমি জড়িয়ে যাই কোনো না কোনো ভাবে। এবং জড়াই মাঝে মাঝে একদম ফালতু, মানে যার সাথে হয়তো রাস্তায় দেখা হলেও কথা বলবো না, মানে তার সাথে কথা বলার কোনো প্রয়োজনীয়তাও নেই, বা সেই যদি মানে আমার সঙ্গে মানে তার সাথে আমার কথা বলার কোনো টপিকই হয়তো নেই, কিন্তু আমি তার সাথে একটা ফালতু জড়িয়ে গেলাম, তাকে একটা আলাদা ফুটেজ দিয়ে দিলাম। এবার তারপর তো যা ফুটেজ পেয়েছি ভাই, এবার আরো বানাতে হবে। এর দেখবে ফুটেজ পাওয়ার পর লোকে কিন্তু মস্তি পায়, ভাই আরো বানাবো, আরো চাটবো। ওদের কাছে ব্যাপারটা চাটা, কিন্তু তুমি দেখে পুরো বুঝতে পারছো কেন, মানে আমি তোমার সাথে এই কথাই বলতে চাই না এগুলো। কিন্তু আমার মনে হয় যে এইটা এজ হওয়ার সাথে সাথে আমার তোরও কমেছে, আমারও কমেছে। আমার মনে হয় যে ঠিক আছে ভাই, বলেছে আমরা কাজ করি, আর কি বলেছে মানে এটা ইনিশিয়ালি যেমন ট্রিগার হয়ে যেতাম, তুই কি করে বলতে পারিস আমাকে। আমার একটা চ্যানেল আছে যে কথায় শুধু আমার থোবরা নিয়ে ভিডিও বানায়, আমার মুখ দিয়ে ভিডিও বানিয়ে দেয়, ভালো ভিউও পায়। ও সবারই এরকম ক্রিয়েটরদের মুখ নিয়ে ভিডিও বানায়। তো ঠিক আছে, মানে এটা ওর কন্টেন্ট, এটা তো যাই হোক। ও একবার কি রোস্টিং নাকি? হ্যাঁ, রোস্টিং। ওর বক্তব্য অ্যানালিসিস ওটা। আচ্ছা, তো আমি ওকে বললাম যে ভাই, মানে একদিন কমেন্ট করলাম, ভাই ইওর কন্টেন্ট ইজ ভেরি গুড, নো ডাউট, মানে যা রিসার্চ তুমি করছো ইট ইজ ভেরি গুড, কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে যে তুমি ধরো ও কমেন্টে না লোককে রিপ্লাই দেয়, যে এসে আমার এগেনস্টে কথা বলে শুধু তাকেই রিপ্লাই দেয়, যে আমার ভালো বলে ও তাকে কোনোদিনও রিপ্লাই দেয় না। এবার ধরো গিয়ে আমার এগেনস্টে কেউ আবার গিয়ে মানে কেউ আমায় চেনে না বলে দিল, ওকে আমি পার্সোনালি চিনি, ও যেমন তাকে আমি চিনি না। এবার কেস হচ্ছে যে আমি তাকে একদিন একটা বড় কমেন্ট করলাম যে দেখো ভাই, তোমার কন্টেন্ট খুব ভালো লেগেছে, রিসার্চ ভালো, সব ভালো, কিন্তু ফার্স্ট অফ অল যে তোমার যদি মনে হয় তোমার কোনো জিনিস জানার দরকার, তুমি আমার সঙ্গে বলতে পারো কথা। তারপর আমি বলেছি যে তুমি যদি কারোর ফেস দেখিয়ে তুমি ভাবো ইউটিউব চ্যানেল অনেক বড় করে নেবে, তাহলে সেটা তোমার ফিউচারে, তুমি আমাকে নিয়ে অ্যানালিসিস করছো, আমি তোমায় বলছি তুমি যদি ভাবো যে আমার ফেস বা কিরণের ফেস দেখিয়ে তুমি বড় হয়ে যাবে, তাহলে তুমি একটা দিন বাদে গিয়ে মুখ থুবড়েই পড়বে। ভুল কথা বলিনি, আমরাও এতক্ষণ ধরে এটা নিয়ে কথা বললাম। তুমি এটা নিয়ে করে তোমার কোনো ফিউচার নেই। তুমি বরং এমন কিছু কন্টেন্ট বানাও যেখানে তুমি নিজেকে শো করছো, নিজে থাকছো। তো সে আমার কমেন্টটাকে অ্যাপ্রুভই করেনি। আচ্ছা, না আমরা যে ইনিশিয়াল মানে ঘুরে ফিরে গেলে তোরই লাভ, এটা মনে হয় যে আমার লাভ। তো আমার মনে হয়, আমার তো এই ভয়টা, আমার তো মনে হয় এইটা আমার ভয় না যে আমাকে নিয়ে বাজে কথা বলছে বা আমাকে নিয়ে রোস্ট করছে, ওটা আমার ভয় না। আমার ভয় যে যেদিন আলোচনা করেই বন্ধ করে দেবে, যে আলোচনাই করছে না, মানে ওদের টপিকই না যে মঙ্গাই, সেই দিন আমার বেশি ভয় হচ্ছে এই যে ব্যাপারগুলো, যে কিছু মানুষ যখন তোমাকে নিয়ে কথা বলছে, তোমার দিক থেকে কোনো কথা আসলে সে আর ওটা নিতে পারছে না, সেটাকে অ্যাকসেপ্টই করতে পারছে না।
দিস ইজ ইম্যাচুরিটি। হ্যাঁ মানে তুমি যদি নিজে বলে থাকো তো তোমার তো সেম জিনিস এক্সপেক্ট করতে পারো, সেটা তো অবশ্যই। তো যাই হোক, ওভারঅল সবার সাথেই মানে আমার তো সম্পর্ক যেমন প্রত্যেকের সাথেই খুব ভালো থাকে, কারণ মানে আমার কারোর খুব ডিটেলসে ডিপ ঢোকারও প্রয়োজনীয়তা থাকে না, কারোর সম্বন্ধে বেশি জানারও প্রয়োজনীয়তা থাকে না, দেখা হলে গল্প আড্ডা। তো এই লাস্টের দিকে চলে এসেছি একদম। বলো প্রেত কথা পডকাস্টে এসে কেমন লাগছে? খুবই ভালো। এবং প্রেত কথা আমি বলতে চাই, আমি ওদের একটু শাউট আউট দিতে চাই। আমার অর্ঘ্য দা বলে একটা দাদা আছে যে আমার খুব হেল্প করে এবং সব সময় থাকে, আমার ঘুরতে যাই আমরা একসাথে, দুর্লভ। এরা প্রেত কথার প্রচুর বড় ফ্যান। আমি যেহেতু প্রচুর ভাই বললাম যে একা আমি কোনোদিন শুনিনি ভাই, আজ অব্দি কোনোদিন ভূতের সিনেমা একা দেখিনি, এবং কোনোদিন কোনো অডিও স্টোরি ভূতের ভাই হরর আমি একা দেখিনি। ওরা আসলে যখন এই আড্ডাটা হয়, আমরা ঘুরতে যাই যখন, তখন সবসময় প্রেত কথা শোনা হয় আর কি। এবং এইটা ওরা খুবই খুশি হবে, আমার বন্ধুরা খুবই খুশি হবে যে আমি এসেছি। আমাকে বহুদিন ধরে বলে যে কবে যাবে, আমি বলি যে ভাই বানিয়ে কেন গল্প বলবো, যদি সত্যি এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে, সেটা বলা আমার মনে হয় যে মানে আমার ঠিকঠাক লাগবে, আমি ওরা থেকে ঘুমাতে পারবো যে আমি সত্যি কথা বলেছি। তো সেইটা আমার মনে হয় সেইটা অপেক্ষা করছিলাম, এবং খুবই ভালো লাগে আর কি। তোর কন্টেন্ট খুবই ভালো লাগে, এবং তোকে আমি তো শুধু প্রেত কথার জন্য নয়, আমার মনে হয় তোর গানও আমার খুব ভালো লাগে। আমি মিউজিক আমি মনে হয় যে তুই আরো ফোকাস করবি আশা করি। এইটা একটা হয় মানে আমার ক্ষেত্রে হয় যে আমিও মিউজিক করতাম, মানে একটা জিনিসে ফোকাস করলে অন্য জায়গায় ডাইভার্ট হয়ে যায়, পরে গিয়ে অনেক কিছু ঢুকে যায় জীবনে, তারপর আরো অন্যান্য প্রোডাকশনদের সাথেও কাজ করতে হয়, ওখানেও তো টাইম দিতে হয়। তুমি যখন কাজ করছো তোমাকে তো অন্যের সাথেও কাজ করতে হচ্ছে। এবার এইটাই আমি এটাই বলবো যে বানিয়ে ফেল, যেটা ভাবছিস, যেটা বলছিলি ধর যে কয়টা দরকার, ধর এটা আমি চাই যে খুব করিস তুই ভাই। মানে আমাদের বাংলা স্পটিফাইটাকে তুই রিপ্রেজেন্ট করিস ধর পুরো ওয়ার্ল্ড ওয়াইড। আমি যখন যাই ইয়েতে, বিয়ার বাইসের পডকাস্ট ধর ট্রেন্ডিং এ থাকে, আমার যখন কথা হয় মুম্বাই বা দিল্লি যাই, তোকে কিন্তু লিটারেলি চেনে স্পটিফাই থ্রুতে। হয়তো ইউটিউবের বাংলা ভাষা, ইউটিউবে আমাদের বাংলা ভাষা ওরা বোঝে না, কিন্তু যখন ওই ট্রেন্ডিং চার্টটা আসে তখন তো জানে যে ভাই বাংলা থেকে। তখন আমরা সবসময় প্রথম 10-এ থাকি। আমাকে এখানে এনে বলেছে, আমি যাদের নামলাম তারাও বলেছে যে তোমাদের ওখানে বাংলা পডকাস্ট চেনো? হ্যাঁ, আমার মানে খুবই ভালো বন্ধু আর কি আমরা। তো বলে যে হ্যাঁ তো খুব মানে তোমাদের বাংলা পডকাস্ট তার মানে খুব মানুষ শোনে না? আমরা হ্যাঁ বাংলা, অন্য ভাষা যেমন দেখবি ট্রেন্ডিং এ থাকে না কিন্তু পডকাস্ট, বাংলা হিন্দির পরে কিন্তু বাংলা ভাষাই একটু র্যাঙ্কিং এ থাকে আর কি। দেখি আমরা পডকাস্ট তো নামিয়ে ফেলবো, এটা আরো আমাদের সুবিধা হবে রিপ্রেজেন্ট করতে, যে ভাই দেখ ভাই আমাদের কাজ কথা এবার ইয়েও বেরোচ্ছে, সিরিজও বেরোচ্ছে। আরে থ্যাংক ইউ। আমাদের বাংলার নাম্বার 1 ইউটিউবারের কাছ থেকে যখন তুমি এরকম একটা মোটিভেশন পাও তখন সত্যি খুব ভালো লাগে। আর সিরিয়াসলি মানে আমি মানে কিরণদাকে জাস্ট ইউটিউবার হিসেবে বলবো না, আমার সাথে ওর সম্পর্ক এমন সময় থেকে যে সময় হয়তো ইউটিউবটাও আমাদের জীবনে সেইভাবে ছিল না, সেই সময়ের সম্পর্ক। এবং ডেফিনেটলি উই হ্যাড আ ভেরি গুড রিলেশনশিপ, এবং এখনো পর্যন্ত সেটা আমাদের মধ্যে রয়েছে। এবং আপনারা আশা করছি নেশার ভূতটা দেখে নেবেন যারা এখনো পর্যন্ত দেখেননি, এবং যারা আমার চ্যানেলে আছে, দা বঙ্গাই ইউটিউব চ্যানেলে আছে। হ্যাঁ, এনার একটা চ্যানেল আছে দি বঙ্গাই এবং ইয়োর বঙ্গাই বলে দুখানা চ্যানেল আছে, আপনারা যাবেন গিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং যদি অলরেডি আপনি সাবস্ক্রাইবার হয়ে থাকেন সেই চ্যানেলের, তাহলে আপনি এসে একবার গৌরব তপদার ব্লগ স্টার প্রেত কথাটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি জানি ভাই আজকে ঘটনাটা কেমন লাগলো, এবং কোনো যদি তোমাদের কাছে যুক্তি থাকে যে ওটা কিসের আওয়াজ ছিল ভাই, ওটা কার প্যান্ট ছিল। দেখো আমি না এই পডকাস্টটাকে জাস্ট শুধুমাত্র হররে রাখতে চাইনি, তার কারণ আমার মনে হয়েছে যে সেদিন প্রান্তিক আমাকে একটা কথা বলেছে, যে প্রান্তিক এসেছিল বলছে দাদা তুমি আর কিরণদা যখন পডকাস্ট করবে তখন এই পডকাস্টটা আজ থেকে 10-15 বছর বাদেও লোকে দেখবে। তা তখন যারা ইউটিউব করবে তখনও তারা এই পডকাস্টটাকে দেখবে, যে হচ্ছে এরা দুজন যখন অনেক আগে থেকে শুরু করেছিল, এরা তাদের কেরিয়ারে 5 বছর 6 বছর বা 7 বছর 8 বছর বাদে তারা কি নিয়ে কথা বলছে, কি আলোচনা করছে। আমার মনে হয় আমরাও আমাদের আরো প্রতি 5 বছর অন্তর অন্তর বসা উচিত, যে কি চেঞ্জেস দেখলাম, আমরা কি পরিবর্তন হলো দেখলাম, এটা খুব মজা হবে। রাইট থ্যাংক ইউ। 5 বছর পরে আজকে কি ডেট ভাই বল? আজকে হচ্ছে 3 তারিখ মার্চ, এপ্রিল মাসে। 5 বছর পরে ভাই আজকে 2025 2030 আমরা 2030 পরিবর্তন দেখছি, আমরা আবার আপনাদের জানাচ্ছি। আর আমাদের লুকসে কি পরিবর্তন এসেছে সেটাও আমরা জানাবো। আমরা কোলে বাচ্চা নিয়ে বসেছি কিনা আমি জানি না ভাই, আপনারা ইমাজিন করে নিন কি অবস্থা আছে। মোটা হয়ে যাবো হয়তো, হ্যাঁ একটু মোটা, হ্যাঁ আমার উঠবে না। তুমি মোটা হবে না, তুমি তো সবসময় এরকমই। না তখন না, 5 বছর পরে হয়ে যেতে পারে। ভুঁড়ি হচ্ছে কি ভুঁড়ি না ভাই, হালকা একটু প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে, একটু এক্সারসাইজ করতে। তবে না 40-এ গিয়ে আমাদের মোটামুটি একটু সুগার ডেডি কাটিং একটা চেহারা রাখতে হবে। শুধু বডিটা না হয়ে যেতে পারি, মাঝে মাঝে বলি অন্তর লাগে যে আমার কিন্তু খুব ভয় লাগে মাঝে মাঝে, যে আমি কিন্তু ওই সুগার ডেডিটা মনে হচ্ছে বার্ধক্য বয়সে হতে পারি। অল্প বয়সে করতে পারিনি, বড় বয়সে অল্প বয়সে খুব ভদ্র ছিলাম বন্ধুরা, বুড়ো বয়সে আমি হয়ে যেতে পারি বুড়ো বয়সে। হ্যাঁ যাই হোক, আমরা মানে এই কনভারসেশন তো শেষ হবে না, কথা বলতে থাকলে চলতেই থাকবে। তবে আজকের মতো পডকাস্ট এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর কামিং। আপনারা অবশ্যই দেখতে থাকুন এবং জানান কেমন লাগলো আপনাদের এই পডকাস্ট। অবশ্যই নেশার ভূত দেখুন এবং জানান কমেন্ট করে কেমন লাগলো, কারণ একজন ক্রিয়েটার অনেক খেটে, অনেক ইনভেস্ট করে, টাইম, মানি, তার হেলথ সমস্ত কিছু ইনভেস্ট করে একটা কন্টেন্ট বানান। সো অবশ্যই দেখুন এবং গিয়ে জানান কেমন লাগলো। আজকের মতো আমরা চললাম, এখানে গল্প নয় ঘটনা শোনানো হয়। বাই।